আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু দ্য ফার্স্ট লেকচার অ্যান্ড থার্ড ভিডিও অফ ব্যাক টু বেসিক সিরিজ। আমি আমার প্রথম ভিডিওতে এক্সপ্লেন করেছিলাম কেন এই ভিডিও সিরিজটা। আবার শর্টলি বলছি, এসএসসি 26 তোমার শর্ট সিলেবাসে পরীক্ষা দিয়েছো, যার কারণে অনেকগুলো চ্যাপ্টার তোমাদের সিলেবাসের বাইরে ছিল। বাট ওই চ্যাপ্টারগুলো আবার এইচএসসির কিছু স্পেসিফিক চ্যাপ্টারের সাথে রিলেটেড। সো ওই চ্যাপ্টারগুলো পড়তে হলে এসএসসির এই চ্যাপ্টারগুলো একটা ফাউন্ডেশন দরকার। আনফর্চুনেটলি শর্ট সিলেবাসে পরীক্ষা দেওয়ার কারণে ম্যাক্সিমাম স্টুডেন্টদেরই হয়তো ওই চ্যাপ্টারগুলো পড়া হয় নাই। সো আমার এই সিরিজের উদ্দেশ্য হচ্ছে যেই চ্যাপ্টারগুলো এসএসসিতে পড়া হয় নাই সেই চ্যাপ্টারগুলোর বেসিক যতটা দরকার এইচএসসিতে ভালো করার জন্য, এইচএসসি টপিকগুলো বোঝার জন্য ততটাই কনসাইজলি বাট ইফেক্টিভলি এই বন্ধের মধ্যে যাতে খুব খেলার ছলে এফোর্টলেসলি করে ফেলতে পারো, সেই জন্যই এই ভিডিওগুলো মেক করা বেসিকলি। সো শুরুতেই বলে নিচ্ছি, এটা কাইন্ড অফ বলতে পারো আমার একটা ফার্স্ট সোলো প্লেলিস্ট। তোমাদের জন্য ব্যস্ততার কারণে আমি শিক্ষকদের ক্লাস নেই, বাট এইখানে অ্যাকচুয়ালি তোমাদের আলাদা করে কিছু দেওয়া হয় না। বাট অনেক রিকোয়েস্ট থাকার কারণে এই সিরিজটা নিয়ে আসছি যে কিছুটা চেষ্টা করি এসএসসি যে মিসিং ট্রেজার, যে কিছুটা কনসেপ্ট বাকি ছিল সেটা মোটামুটি ওদের দিয়ে যাতে ওদের এইচএসসি লাইফ একটু স্মুথ হয়। সো সবার উদ্দেশ্যে একটা রিকোয়েস্ট থাকবে, একটা আবদার থাকবে, সেটা হচ্ছে সবাই এই ক্লাসগুলো শেয়ার করবে এসএসসি 26 বা এইচএসসি 28 এর সাথে। সিনিয়র যারা আছে তারাও জুনিয়রদের সাথে শেয়ার করবে, আর জুনিয়র যারা দেখবে তারাও সিনিয়রদের উদ্দেশ্যে শেয়ার করে দিবে। সো আজকে আমরা প্রথম লেকচার আলোচনা করব তোমার এসএসসিতে ছিল চ্যাপ্টার 5, যেটা তুমি এইচএসসিতে কাইন্ড অফ প্রাণীবিজ্ঞানের চ্যাপ্টার 3 পরিপাক ও শোষণ, ওই দুইটা চ্যাপ্টারের সাথে একটা লিঙ্কেজ। সো আমি আমার এই সিরিজের দ্বিতীয় ভিডিওতে এক্সপ্লেন করেছিলাম এসএসসির কোন চ্যাপ্টারটা এইচএসসির কোন চ্যাপ্টারের সাথে রিলেটেড। তো এখন আমরা এসএসসি চ্যাপ্টার 5 এর সাথে এইচএসসির প্রাণীবিজ্ঞানের চ্যাপ্টার 3, যেহেতু এই দুটো রিলেটেড, এসএসসির চ্যাপ্টার 5 এর কিছুটা বেসিক নিয়ে আলোচনা করব। আবারও বলছি, ক্লাসগুলো আমি শর্ট রাখার চেষ্টা করব। তো আমি বলেছিলাম যে বায়োলজিতে পড়তে হবে একটা থ্রিলার মুভির মতো, যে জীবনে কি হচ্ছে, বডির ভেতরে কি হচ্ছে না হচ্ছে, এত আকস্মিক জিনিসপত্র ঘটে যায়, এত এফোর্টলেসলি এত কমপ্লেক্স জিনিসপত্র ঘটছে, সেগুলার কাহিনীটা মেলানোর জন্য, ডটগুলা মেলানোর জন্য ঠিক পরিপাক ও শোষণ বলতে পারো এরকম কিছু একটা থ্রিলার মুভি। কেন থ্রিলার মুভি বলছি ভাই, আমি তোমাকে একটু এক্সপ্লেন করি। শুরুতেই দেখো, আমরা পড়েছি আমাদের কোষ হচ্ছে জীবদেহের গঠন ও কার্যকরী একক, রাইট? এই গাঠনিক কার্যকরী একক মানে কি? গঠনও করে কোষ, কাজও করে কোষ। সো জীবের বেঁচে থাকার জন্য শক্তি দরকার, আমাদের বেঁচে থাকার জন্য শক্তি দরকার। তো কোষ শক্তি উৎপন্ন করবে, যেহেতু সব কাজই কোষের মধ্যে হচ্ছে, রাইট? ওকে, শক্তি উৎপন্ন করার জন্য দরকার খাবার। কি দরকার? খাবার। এখন তুমি কি খাও? ধরো আমি যদি জিজ্ঞেস করি সকালে কি খাইছো, তুমি কমেন্টে জানিয়ে দিও সকালে কি খাইছো। কেউ হয়তো রুটি খাইছো, কেউ হয়তো মাংস খাইছো, ঠিক আছে, কেউ হয়তো তুমি ডিম খাইছো, কেউ হয়তো বার্গার খাইছো, পিৎজা খাইছো, হোয়াটএভার কিছু একটা খাইছো। এই বৃহৎ একটা খাবারের পোর্শন কিন্তু তোমার ওই ইলেকট্রন মাইক্রোস্কোপ যদি দেখতে হয় এই কোষে যায়। কথা হচ্ছে ভাইয়া, ওই বার্গারটা কি এই কোষের মধ্যে কখনো ঢোকানো সম্ভব? সম্ভব না। তাহলে ওই বার্গারটাকে প্রসেসিং করে এমন একটা ফর্মে নিয়ে যেতে হবে যে কোষে যাবে, রাইট? এখন কথা হচ্ছে ভাই, এই যে খাবারটা, বার্গারটা আমি খাইলাম, প্রসেসিং করব, সবকিছু প্রসেসিং জন্য একটা ফ্যাক্টরি দরকার। যেমন একটা ধরো আমের জুস বানাবে, এখন তো আমের সিজন চলতেছে, ফলের রাজা আম, তাই না? সো ওই আমের জুস বানানোর জন্য কি একটা ইনট্যাক্ট প্যাকেজ অফ ফ্রুটস, ম্যাঙ্গো, সেখান থেকে একটা বড় আম, সেখান থেকে ম্যাঙ্গো জুস হচ্ছে, প্যাকেটিং হচ্ছে। সো দেয়ার আর লটস অফ স্টেপস ইন বিটুইন দিস টু স্টেজেস, রাইট? এখানে অনেকগুলো মেশিনারিজ আছে, অনেক কেমিক্যালস কাজ করে, তাই না? অনেক কিছু বানাইতে হয়, এটসেট্রা এটসেট্রা। ঠিক একইভাবে যে বার্গারটা খাইলা তুমি, ধরো এই একটা বার্গার খাইলা, পেটিটা তোমার ইচ্ছা মতো তুমি দিয়ে দিও, হ্যাঁ? সো এই বার্গারটা প্রসেসিং হয়ে এই কোষের মধ্যে প্রবেশ করবে শক্তি উৎপন্ন করার উদ্দেশ্যে। এই প্রসেসিংটা করার জন্য একটা ফ্যাক্টরি দরকার। এই ফ্যাক্টরির মধ্যে একটা চ্যানেল হবে, রাইট? এবং ওই চ্যানেলিং যখন যাবে বিভিন্ন ফেজে, তখন বিভিন্ন ইনগ্রেডিয়েন্টস অ্যাড হবে, তার মধ্যে বিভিন্ন রাসায়নিক ক্রিয়া বিক্রিয়া ঘটবে, তারপর না কোষের জন্য সে প্রস্তুত হবে যাওয়ার জন্য, তাই না? ঠিক একইভাবে এই খাবারটাও একটা নালীর মধ্য দিয়ে পাস হয়। ওই নালীর মধ্য দিয়ে যখন পাস হয়, তখন তার মধ্যে বিভিন্ন রাসায়নিক ক্রিয়া বিক্রিয়া হয়, বিভিন্ন যান্ত্রিক কাজ হয়, তারপর একটা স্পেসিফিক ফর্ম সে তৈরি করে। এই স্পেসিফিক ফর্ম তৈরি করার ফলে সে কোষে প্রবেশ করতে পারে। এখন কথা হচ্ছে ভাইয়া, নালী, আমি খাবারটা মুখ দিয়ে গিলতেছি, পেটে যাচ্ছে, হ্যাঁ, তারপর হচ্ছে তোমার অপাচ্য অংশ পায়ু পদ্ধতি হয়ে বের হয়ে যাচ্ছে। নাও দ্য কোয়েশ্চেন ইজ, এই নালী থেকে কোষের মধ্যে, সমস্ত কোষের মধ্যে কিভাবে যাচ্ছে? এটা একটা জিনিস, পরিবহন, জীবের পরিবহন। বাট আনফরচুনেটলি তোমরা সেই চ্যাপ্টারটা পড়োনি। আমি এই সিরিজের লেকচার 3-তে জীবের পরিবহন নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। সো রক্ত বেসিক্যালি এটাকে পৌঁছায় দিবে সারা কোষের মধ্যে, এই যে সিম্পলিফাইড ফর্ম অফ নিউট্রিশন বা পুষ্টিটাকে, ঠিক আছে? সো এই যে ভাইয়া বার্গারটাকে প্রসেসিং করলাম, ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্ত করলাম যেটা অ্যাবজর্ব করতে পারবো, তখন আবার সেটাকে নালী থেকে রক্তে নিলাম, রক্তের মাধ্যমে সেটাকে কোষে পৌঁছায় দিলাম, কোষ সেটাকে জারণ করে শক্তি উৎপন্ন করলো। দিস ইজ এ হিউজ অ্যান্ড কমপ্লেক্স প্রসেস। এখন দেখো তোমার কাছে খাইলাম, গিললাম, হজম হইলো, পায়খানা বের হয়ে গেল, এত সিম্পল মনে হচ্ছে না, জিনিসটা কমপ্লেক্স, আমি জিনিসটা বোঝার কিছু আছে, রাইট? এখন তোমার একটু ইন্টারেস্ট জাগবে, আচ্ছা কি হচ্ছে না হচ্ছে এখানে, এত বড় একটা জিনিস খাইলাম, এটা মাইক্রোস্কোপিক লেভেলে কিভাবে পৌঁছাচ্ছে, নিউট্রিশনটা কিভাবে সার্কুলেট করছে বডিতে। সো হিয়ার ইজ দ্য মুভি, এটা হচ্ছে মুভির প্লট। সো আমরা এখন এই মুভিটাকে ব্রেকডাউন করবো যে অ্যাকচুয়ালি কি হয় না হয়।
খুব সিম্পলিফাইড ওয়েতে ব্রেকডাউন করার চেষ্টা করব। ওকে, এখন যেটা বললাম, এই যে কাজটা হচ্ছে, একটা জিনিস খাচ্ছ, খাওয়ার পর সেটা পরিপাক হচ্ছে, আমাদের বডির সমস্ত কাজের জন্য এক একটা সিস্টেম বা তন্ত্র আলাদা করে দেওয়া। ঠিক একইভাবে এই খাদ্য গ্রহণ করা, খাদ্য পরিপাক করা, অপাচ্য বস্তুকে বের করে দেওয়া, এটার জন্য একটা সিস্টেম আছে, একটা তন্ত্র আছে, যার নাম পৌষ্টিকতন্ত্র। আমার এই ক্লাসগুলোতে খুব বেশি স্লাইড থাকবে না, আমি হাতে লিখবো, হাতেই সবকিছু করবো মোটামুটি, কারণ স্লাইডের বানানোর টাইম নেই অ্যাকচুয়ালি, এবং স্লাইড রিডিং দেওয়া ইট উইল বি বোরিং টু ইউ। সো মোটামুটি কাইন্ড অফ এই যে গ্যাপ ফেজে, এটা ভ্যাকেশন ফেজে যতটুকু হাতে লিখে বোঝানো যায় তোমাদের বোঝাচ্ছি। ওকে, সো পৌষ্টিকতন্ত্র আছে, পৌষ্টিকতন্ত্র। এখন দেখো, আমি তোমাকে বলেছিলাম যে আমের জুস যে বানাবা, একটা লাইন ধরে বা একটা মেশিনারিজ হয়ে এক স্টেশন থেকে এক স্টেশনে যাবে আমগুলা বিভিন্ন ফেজে, এবং বিভিন্ন ফেজে বিভিন্ন যন্ত্রের মধ্যে বিভিন্ন রাসায়নিক ক্রিয়া বিক্রিয়া হবে, তাই না? ঠিক এখানে ওই কাজগুলো হয়। সো পৌষ্টিকতন্ত্রে একটা নালী থাকবে, একটা চ্যানেল থাকবে, যে চ্যানেল ধরে, যে নালীর পথ হয়ে খাবারের বিভিন্ন ফেজ বিভিন্ন জায়গায় পৌঁছাবে। সো পৌষ্টিকতন্ত্রের মধ্যে একটা অংশ হচ্ছে পৌষ্টিক নালী। আরেকটা পোর্শন থাকবে ওই যে রাসায়নিক বস্তু বললাম না, আমাদের বডিতেও কিছু রাসায়নিক বস্তু আছে, এটা আইদার কোন একটা শারীরবৃত্তীয় কাজকে নিয়ন্ত্রণ করে অথবা রাসায়নিক ক্রিয়া বিক্রিয়ার হারগুলোকে বাড়ায় দেয়। সো এই যে বললাম রেসপেক্টিভলি দে আর কল্ড হরমোন এন্ড এনজাইম। হরমোনগুলো আমাদের সমস্ত রাসায়নিক সমন্বয়, সমস্ত কাজের যে রাসায়নিক সমন্বয় সেটাকে নিয়ন্ত্রণ করে, আর এনজাইমগুলো বডির মধ্যে যে হাজার হাজার জৈব রাসায়নিক ক্রিয়া বিক্রিয়া চলছে সেইগুলাকে, তার হারকে ত্বরান্বিত করে। সো এই যে সিস্টেমের মধ্যেও হরমোন এবং এনজাইম ক্ষরণকারী কিছু অঙ্গ থাকবে, যাদেরকে আমরা বলছি পৌষ্টিক গ্রন্থি। কারণ তোমরা পড়েছো গ্রন্থি থেকেই বেসিকলি কি হয়, এনজাইম এবং হরমোনগুলা ক্ষরিত হয়। সো পৌষ্টিকতন্ত্র, পৌষ্টিক নালী এবং পৌষ্টিক গ্রন্থি এই দুইটা জিনিস দিয়ে তৈরি। পৌষ্টিক নালী বেসিকলি তুমি যে খাবারটা গ্রহণ করছো, মুখগহ্বর থেকে শুরু করে পায়ুপথ পর্যন্ত বিস্তৃত, এবং তুমি জানলে অবাক হবে এই ছোট একটা বডির মধ্যে, ছোট একটা পেটের মধ্যে 8 থেকে 10 মিটার, আবারও বলছি 8 থেকে 10 মিটার দৈর্ঘ্য সম্পন্ন পৌষ্টিক নালী আছে, অর্থাৎ পেঁচিয়ে গুছিয়ে কোনো মতে আল্লাহ তাআলা ফিট করে দিয়েছেন। আর পৌষ্টিক গ্রন্থি বেসিকলি তোমার প্রধানত 5 প্রকারের পৌষ্টিক গ্রন্থি আছে, আমরা সবগুলাই আস্তে আস্তে দেখবো ইনশাআল্লাহ। সো এটা হচ্ছে পৌষ্টিক তন্ত্রের গঠন। সো শুরুতে আমরা পৌষ্টিক নালীর স্টেপ বাই স্টেপ গঠনটা দেখবো, একটু 3D আকারে দেখার চেষ্টা করব, দেন পৌষ্টিক গ্রন্থি নিয়ে আলোচনা করব, তারপর পৌষ্টিক নালী এবং পৌষ্টিক গ্রন্থি ওভারঅল একটা খাবারকে কিভাবে প্রসেসিং করছে সেটা আলোচনা করব, দেন এই খাবারটা রক্তের মাধ্যমে বা লসিকার মাধ্যমে কিভাবে কোষে পৌঁছাচ্ছে সেটা নিয়ে আলোচনা করব। এর আগে আমি কিছু বেসিক আলোচনা করি, সেটা হচ্ছে আমরা পুষ্টি উপাদান পড়েছি, আমাদের বডিতে বেসিক্যালি 6 ধরনের পুষ্টি উপাদান আমরা গ্রহণ করি, এর মধ্যে 3টা হচ্ছে ম্যাক্রো পুষ্টি উপাদান যেগুলো অনেক বেশি পরিমাণে লাগে, সেটা হচ্ছে শর্করা, দেন আমিষ, তারপর হচ্ছে স্নেহ জাতীয় পদার্থ, এগুলো বেশি পরিমাণে লাগে। আর বাকি যে 3টা আছে সেগুলো খুব কম পরিমাণে লাগে, সেগুলো মাইক্রোনিউট্রিয়েন্ট আমরা বলি, ঠিক আছে? ভাইটামিনস, মিনারেলস, আচ্ছা ওয়াটার। এর মধ্যে ভাইটামিনস, মিনারেলস, ওয়াটার সেগুলোর পরিপাক করার দরকার হয় না। হ্যাঁ, পানি অনেক বেশি পরিমাণে লাগে কাইন্ড অফ, পানির অপর নাম জীবন, বডির মোটামুটি 70 to 90% ওয়াটার, পানি ইনটেক অনেক বেশি দরকার। বাট আমি এই সেন্সে বলছি ভিটামিনস, মিনারেলস, ওয়াটার এগুলো পরিপাকের দরকার হয় না, মানে প্রসেসিং এর দরকার হয় না, অটো বডি বা সেল আপটেক করতে পারে। বাট এই শর্করা, আমিষ, স্নেহজাতীয় পদার্থ আমরা বিভিন্ন ফর্মে খাই, আমরা শর্করা খাই ভাত ফর্মে, আলু ফর্মে, ঠিক আছে? সেটা তো আর কোষ নিতে পারবে না, রাইট? আমিষ খাই ধরো মাংস, বাদাম, ঠিক আছে, মাছ হতে পারে, ডিম হতে পারে, সেই ফর্মে, সেগুলো তো বডি ডিরেক্টলি অ্যাবজর্ব করতে পারবে না। সো এগুলোকে সিম্পলিফাইড করতে হয়। স্নেহজাতীয় পদার্থ তুমি চিজ খাইলা, ঠিক আছে, গরুর চর্বি খাইলা, হ্যাঁ, তারপর ধরো বার্গারে তুমি চিজ টিজ যা আছে সবকিছু খাইলা, পনির খাইলা, মাখন খাইলা, সো ওইগুলো তো বডি রেডিলি অ্যাবজর্ব করতে পারে না, সেগুলোকে প্রসেসিং করতে হয়। সো এই 3টা জিনিসের কি দরকার, পরিপাক দরকার, প্রসেসিং দরকার। তো আমরা এই 3টা খাদ্য উপাদান বা পুষ্টি উপাদানের পরিপাক নিয়ে আলোচনা করব। এখন আমি একটা জিনিস বলেছি যে কোনো জিনিসকে ভাঙতে হলে আমরা 2টা কাজ করবো, একটা হচ্ছে হাতুড়ি দিয়ে পেটাবো, আর একটা হচ্ছে গলায় ফেলবো। সো হাতুড়ি দিয়ে পেটানো আমি মেটাফর ইউজ করছি, এটা হচ্ছে চাবাবো, সেটাকে পিষবো, সেটাকে মিক্সিং করবো, এটা একটা জিনিস এই পরিপাক নালীর মধ্যে। একটা হচ্ছে বিভিন্ন রাসায়নিক পদার্থ ক্ষরণ করে সেটাকে গলানোর চেষ্টা করা, সেটাকে ভাঙার চেষ্টা করা, সেটাকে ছোট ছোট অংশে টুকরো টুকরো করে ফেলার চেষ্টা করা। এই যে রাসায়নিকভাবে আমি যে ভেঙে ফেলবো, সেটাকে বিশ্লেষণ করব, সেটার জন্য দরকার এনজাইম। কি দরকার? এনজাইম দরকার। এখন এনজাইম কি এটা একটু বলে দেই, যেহেতু বেসিক আলোচনা করছি, ব্যাক টু বেসিক্স, রাইট? এনজাইম হচ্ছে এমন কিছু জৈব রাসায়নিক নাইট্রোজেন গঠিত পদার্থ এবং প্রোটিন যারা
জৈব রাসায়নিক ক্রিয়া বিক্রিয়ার হারকে ত্বরান্বিত করে। কি করে? ত্বরান্বিত করে, মানে বলতে পারে প্রোটিন জাতীয় কিছু পদার্থ যারা জৈব রাসায়নিক ক্রিয়া বিক্রিয়াকে ত্বরান্বিত করে। ঠিক আছে, ওকে। এই এনজাইম এই তিনটা জিনিসকে ভাঙবে, যেটাকে আমরা এনজাইম যেহেতু রাসায়নিক পদার্থ, রাসায়নিক পরিপাক বলছি। কি বলছি? রাসায়নিক পরিপাক বলছি। আমরা পরবর্তীতে আরো পড়বো, সমস্যা নেই। কিছু কমন নাম জেনে রাখো, যে শর্করা পরিপাককারী এনজাইমের নাম হচ্ছে অ্যামাইলোলাইটিক এনজাইম। কমনলি তোমার মনে থাকুক বা না থাকুক, যে ভাই অ্যামাইলোলাইটিক এনজাইম মানে শর্করা পরিপাককারী এনজাইম। কেন বলছি? শর্করার আমরা প্রধান যে শর্করাটা খাই সেটা হচ্ছে স্টার্চ, এটা আমরা হজম করতে পারি। হ্যাঁ, স্টার্চের আবার দুইটা রূপ আছে, একটা অ্যামাইলো প্যাকটিন, আর একটা হচ্ছে অ্যামাইলোজ। বুঝছো? এই দুই ধরনের স্টার্চ আছে। এনজাইম কি করে আমরা বলছি? এনজাইম বেসিক্যালি ভাঙে। ভাঙা শব্দটা হচ্ছে ইংলিশ লাইসিস, এটা হচ্ছে ভাঙা। তাহলে যে অ্যামাইলোপ্যাকটিন এবং অ্যামাইলোজ, এরাই তো বেসিক্যালি স্টার্চ। এদেরকে যারা ভাঙবে তাদেরকে আমরা বলবো এটার অ্যামাইলো। আর যেহেতু ভাঙছে, লাইসিস করছে, লাইসিসকারী মানে লাইটিক এনজাইম, অ্যামাইলোলাইটিক এনজাইম, অ্যামাইলোলাইটিক এনজাইম। ঠিক আছে, আবার আমিষ, প্রোটিন, এই প্রোটিনকে ভাঙনকারী এনজাইম, এটাকে আমরা বলবো প্রোটিওলাইটিক এনজাইম, প্রোটিওলাইটিক এনজাইম। অর্থাৎ যার উপর কাজ করছে তার অনুসারে আমরা নামকরণটা করছি। স্নেহজাতীয় পদার্থ, যেটাকে আমরা বলি লিপিড, লিপিড। সো লিপিডকে ভাঙবে কোন এনজাইম? লাইপোলাইটিক এনজাইম, লাইপোলাইটিক এনজাইম। তাহলে তুমি এনজাইমের নাম পারো বা না পারো, শর্করাকে ভাঙতে হলে তুমি এটা লিখতে পারবা অ্যামাইলোলাইটিক এনজাইম, তুমি প্রোটিনকে ভাঙতে লিখতে পারবা প্রোটিওলাইটিক এনজাইম, লিপিডকে ভেঙে লিখতে পারবা বা লিপিডকে ভাঙে এমন এনজাইমকে লিখতে পারবা লাইপোলাইটিক এনজাইম। এখন আমার উদ্দেশ্য হচ্ছে এটাকে সরল রূপে ভাঙা, কোষের জন্য অ্যাবজর্বেবল করে ক্রিয়েট করা। না দ্য কোয়েশ্চেন ইজ ভাইয়া এইগুলার একদম সরল রূপটা কি, যে রূপে আমি নিয়ে যাব, আমার আলটিমেট ডেস্টিনেশন হবে সেই রূপে নিয়ে যাওয়ার। আমরা এখানে চলে আসি যে শর্করা, প্রোটিন, স্নেহজাতীয় পদার্থ, এগুলোকে ভেঙে আলটিমেটলি সব থেকে সরল কোন জিনিসটা আমরা তৈরি করব? শর্করাকে ভেঙে আমার উদ্দেশ্য হচ্ছে গ্লুকোজে কনভার্ট করা বা মনোস্যাকারাইডে কনভার্ট করা, সেটা গ্লুকোজ হতে পারে, গ্যালাক্টোজ হতে পারে। আমিষকে ভেঙে আমার উদ্দেশ্য হচ্ছে আমিষের যে মনোমারগুলো আছে বা এককগুলো আছে সেইগুলোতে নিয়ে যাওয়া। আর আমিষ বা প্রোটিনের একক হচ্ছে অ্যামাইনো অ্যাসিড, অ্যামিনো অ্যাসিড। সো আমার আমিষকে ভেঙে কোথায় নিতে হবে? অ্যামিনো অ্যাসিডে নিতে হবে। আর স্নেহজাতীয় পদার্থকে ভেঙে আমাকে পেতে হবে ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারল। অর্থাৎ এগুলার আলটিমেট ডেস্টিনেশন হচ্ছে এই উপাদানগুলোতে, গ্লিসারল ও ফ্যাটি অ্যাসিড। এগুলো কার আলটিমেট ফেট বা ভাগ্য? স্নেহজাতীয় পদার্থ। সো আমার উদ্দেশ্য হচ্ছে পরিপাকের মাধ্যমে ভেঙে চুরে চুরমার করে ওকে ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারলে নিয়ে যাওয়া, আমিষকে অ্যামাইনো অ্যাসিডে নিয়ে যাওয়া এবং শর্করাকে গ্লুকোজে রূপান্তরিত করা। ঠিক আছে, ওকে গ্রেট। সো এই কয়েকটা বেসিক জিনিস তুমি যদি পারো, বাকি জিনিসগুলো তোমার জন্য ইজিয়ার হবে ইনশাআল্লাহ। তো এখন আমরা চলে যাই যে ভাই আপনি যে বললেন পৌষ্টিক তন্ত্রটা দুইটা অংশে দিয়ে তৈরি, একটা পৌষ্টিক নালী 8 থেকে 10 মিটার, কি যেন বললেন, তারপর পৌষ্টিক গ্রন্থি আছে। এখন ভাই প্রমাণ দেখান। ঠিক আছে, এখন আমাদের দেখান এগুলো কোথায় আছে। চলো আমরা ওয়ান বাই ওয়ান পৌষ্টিক নালীর অংশগুলো দেখি। তুমি একটু ভিজুয়ালাইজ করো, তুমি যে খাবারটা খাও, প্রথম কি খাবারটা তুমি মুখগহ্বরে দাও, তারপর কি গিলো, তারপর তোমার পেটের কোনো একটা অংশে যায়, তারপর আস্তে আস্তে পাস হয়। এই যে তুমি খাবারটা গিললা, খাবারটা কোথায় মুখে নিলা, মুখের কোথায় নাও? মুখের গহ্বরে নাও, মাউথ ক্যাভিটিতে নাও, ওরাল ক্যাভিটিতে নাও। তো শুরুতে আমরা এই প্রথম ফেজটা দেখব, পৌষ্টিক নালীর যে প্রথম অংশটা সেটা দেখব। এই যে মাই স্টুডেন্টস, আমরা ডাইজেস্টিভ সিস্টেমে চলে আসছি। এই যে খুব ভালো করে খেয়াল করি, এইটা হচ্ছে তোমার ডাইজেস্টিভ সিস্টেম। এই যে তুমি এই মুখগহ্বর হয়ে খাবারটা গ্রহণ করো, আস্তে আস্তে তোমার পেটে বা স্টোমাকে যায়। ঠিক আছে, স্টোমাক থেকে তোমার অন্ত্রে যায়, অন্ত্রের দুইটা পোর্শন আছে, ক্ষুদ্রান্ত্র, বৃহদান্ত্র। তারপর পায়ুপথ হয়ে অপাচ্য অংশ বের হয়ে যায়, এবং এই যে পুষ্টি উপাদানগুলো তুমি সরল অংশে বিশ্লেষণ করেছো সেটা আবার রক্তের মাধ্যমে শোষিত হয়ে যায় এবং লসিকার মাধ্যমে শোষিত হয়ে যায়। শোষিত হয়ে কোথায় যাবে? আলটিমেটলি তারা কোষে চলে যাবে ফর ডিফারেন্ট পারপাস। ওকে, এখন আমরা ওরাল ক্যাভিটিতে চলে আসি। ফার্স্ট স্টেজ, এই যে ওরাল ক্যাভিটি।
তুমি এই যে মুখের গহ্বর, মুখটা হা করলা, হা করে বার্গার খাইলা, হ্যাঁ, ইমাজিন করো বার্গার খাচ্ছ, বাট এগুলো না খাওয়াই ভালো, এগুলো আনহেলদি ফুড, জাঙ্ক ফুড, এগুলো থেকে বিরত থাকাই ভালো। হোমমেড ওয়েল লেস ওয়েল অ্যাকচুয়ালি ওয়েল ফ্রি একদম খাওয়া সম্ভব না, সেই ফুডগুলো খাওয়ার চেষ্টা করবা। ইট উইল বি গুড ফর ইউর হেলথ, গুড ফর ইউর স্ট্যামিনা। অনেকে বলো না ভাই পড়তে পড়তে ঘুমাই যাই, বিকজ অফ ইউর ফুড হ্যাবিট মেবি। তুমি হয়তো খাবার দাবার খাচ্ছ, খুব ওয়েলি ফুড খাচ্ছ, হ্যাঁ, এমন খাবার দাবার খাচ্ছ যেগুলো তোমার স্ট্যামিনাকে ড্রেইন আউট করতেছে, সো ইউর বিকামিং লেথার্জিক, ইউর বিকামিং স্ট্যামিনালেস ডে বাই ডে। সো এই যে তোমার মাউথ ক্যাভিটি, এই যে মাউথ ক্যাভিটি, মুখ, দাঁত, ঠিক আছে, এটা হচ্ছে টাং বা জিহবা, এইটার যে ক্যাভিটি এটা হচ্ছে মাউথ ক্যাভিটি। এই দেখছো এই যে মাউথ ক্যাভিটি, মাউথ ক্যাভিটি, এখানে আমরা খাবারটা নেই। খাবারটা নেওয়ার পর প্রথমে কি করি, দাঁত দিয়ে চাবাই, হ্যাঁ, তারপর টাং বা জিহবা দিয়ে এটাকে লালা রসের সাথে কি মিক্স আপ করি, ঠিক আছে, এটাকে পিষি, তারপর হচ্ছে আমি পরবর্তী স্টেশনে পাঠিয়ে দিই। পরবর্তী স্টেশন কোনটা, এই ওরাল ক্যাভিটি থেকে পরবর্তী স্টেশন হচ্ছে অন্ননালী। এই যে দেখো একটা নালী, ওরাল ক্যাভিটি, অন্ননালী। এখন এখানে কাহিনী আছে কয়েকটা, খুব ইম্পর্টেন্ট, খুব ভালো করে শুনবা, তখন বায়োলজি পড়ার যে মাহাত্ম্য, বায়োলজি পড়ার যে ইন্টারেস্ট, সেটা তুমি পাবা। যে ভাই আমি মাউথ ক্যাভিটি থেকে দেখতে পাচ্ছি এটা এই যে নাসা গহ্বরের সাথে একটা কানেকশন আছে, পশ্চাৎ নাসারন্ধ্র হয়ে এই যে নাসা গহ্বরের সাথে কানেকশন। আবার খাবারটা এইদিকে না গিয়ে এই যে শ্বাসনালী এখানে তো চলে আসতে পারে ভাই, তাহলে আসতেছে না কেন? এই যে খাবারটা এখানে নামতেছে, হঠাৎ করে যদি এখানে চলে আসে, শ্বাসনালীতে চলে আসে, বাট স্বাভাবিকভাবে তো আল্লাহ এটা হইতে দেয় না। নাও দ্যার ইজ দ্য ইম্পর্টেন্ট থিং, দ্যার ইজ দ্য ম্যাজিক অফ হিউম্যান বডি। যে খাবার যখন তোমার মুখগহ্বর হয়ে অন্ননালী হয়ে নামবে, তখন প্রথম যে কাজটা হয়, এই যে তোমার এটা হচ্ছে তালু, প্যালেট, এই যে হাড্ডি, সাদা অংশ হচ্ছে হাড্ডি, এটা হচ্ছে শক্ত তালু, হার্ড প্যালেট। আর পেছনে দেখো হাড্ডি না, এটা হচ্ছে কোমল তালু বা সফট প্যালেট। এই কোমল তালুটা কি হয় জানো, এই অংশটাকে ব্লক করে দেয়। ধরো এই যে কোমল তালুটা এখানে উঠে যায়, এই অংশটাকে ব্লক করে দেয়, যার ফলে খাবারটা উল্টো পথে নাসা গহ্বরে চলে যেতে পারে না। প্রথম কাজ, কোমল তালু নাসা গহ্বরে বা নাসারন্ধ্র হয়ে, পশ্চাৎ নাসারন্ধ্র হয়ে নাসা গহ্বরে যেতে বাধা দেয়। তারপরে হচ্ছে ভাইয়া যদি শ্বাসনালীতে চলে আসে, ওকে এটাও আটকাতে হবে, কারণ শ্বাসনালীতে চলে আসলে চোকিং হবে, এন্ড চোকিং মেক আস ডেথ। মে আল্লাহ সেভ এভরিওয়ান ফ্রম দিস। সো যেটা হয়, এখানে একটা সাপের ফনার মতো দেখছো, এই যে এটা হচ্ছে একটা ঢাকনা, এটা নাম হচ্ছে এপিগ্লটিস। যখন তোমার খাবারটা এখানে নামা শুরু করে, তখন এপিগ্লটিসটা কি করে, এই ঢাকনাটা ঠাস করে লেগে যায়। এই দেখো এই যে মাংসপেশিগুলো ঢাকনাটাকে টাইনা দেয়, এই যে ঢাকনাটা লেগে যায়। ঢাকনাটা যখন এইভাবে লেগে যাবে, দেখো এই যে ঢাকনা ছিল লেগে গেছে, তাহলে কি খাবারটা এখানে আসতে পারবে? নো, কারণ দরজা তো বন্ধ। খাবারটা এই অন্ননালী হয়ে বা এসোফেগাস হয়েই নামার চেষ্টা করে, ঠিক আছে। আচ্ছা, এখন এখানে একটা অঞ্চল আছে যার নাম ফ্যারিংস। ফ্যারিংস আবার তিন ধরনের হয়, নাসাগলবিল, অন্নগলবিল এবং হচ্ছে তোমার ল্যারিঙ্গো ফ্যারিংস বা স্বরগলবিল। এই অংশটাকে আমরা বলছি অন্নগলবিল, যেটা খুব কাছাকাছি অন্ননালীর, ঠিক আছে। তারপর খাবারটা দেখো মাউথ ক্যাভিটি হয়ে কোমল তালু বাধা দিল যাতে নাসা গহ্বরে না যায়, এপিগ্লটিস বাধা দিল যাতে শ্বাসনালীতে না যায়, এটা ঠিকই অন্ননালীতে চলে আসবে, এসোফেগাসে চলে আসবে, ঠিক আছে। তাহলে মাউথ ক্যাভিটি থেকে মানে তুমি খাবারটা মুখে নিলা, মুখে নেওয়া থেকে শুরু করে খাবারটা কিভাবে অন্ননালী হয়ে নামবে, এটা হচ্ছে ফার্স্ট স্টেপ, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা বলেছি না যে পৌষ্টিক নালী, পৌষ্টিক গ্রন্থি, দুইটা পার্ট নিয়ে টোটাল সিস্টেমটা তৈরি। সো এই যে ভাই একটা স্টেশন আমরা দেখলাম, মুখ থেকে অন্ননালী, এর মধ্যে নালীটা দেখলাম। এখন এটার মধ্যে বিভিন্ন লালারস খরিত হয়, বিভিন্ন এনজাইম থাকে, আমি বলেছি এই কাজগুলো হবে, এই রাসায়নিক কাজগুলো হবে, তাই না? সেই রাসায়নিক কাজগুলো করার জন্য কি দরকার, কিছু গ্রন্থি দরকার, কারণ এনজাইম মানেই কি গ্রন্থি থেকে তৈরি হবে, ঠিক আছে। লালারস, এই রসটা কোত্থেকে হবে, গ্রন্থি থেকে তৈরি হবে। সো এই মুখগহ্বরের আশেপাশে কিছু পৌষ্টিক গ্রন্থি আছে, আমরা 5 প্রকারের প্রধান পৌষ্টিক গ্রন্থি পড়েছি না, এর মধ্যে অন্যতম হচ্ছে এই যে লালা গ্রন্থি, যেগুলো মুখের আশেপাশে থাকে, দুই পাশে টোটাল 6টা, দুই পাশে টোটাল 6টা বা 3 জোড়া লালা গ্রন্থি আছে। এখন আমরা স্যালাইভারি গ্ল্যান্ডস গুলো দেখবো, এই যে 3 জোড়া স্যালাইভারি গ্ল্যান্ডস, ঠিক আছে মাই স্টুডেন্টস। দেখো এই যে তোমার কানের পাশে দুইটা, একটা দুইটা, এটা হচ্ছে প্যারোটিড গ্ল্যান্ডস, প্যারোটিড প্যারোটিড প্যারোটিড। তারপর খেয়াল করো তোমার যে এটা হচ্ছে নিম্ন চোয়াল, ম্যান্ডিবল, ম্যান্ডিবল নিম্ন চোয়াল, এখানে একটা এখানে একটা, তোমার নিম্ন চোয়ালের দিকে একটা যার নাম ম্যান্ডিবল, যেহেতু নিচে সেটা হচ্ছে সাবম্যান্ডিবুলার, এই যে ম্যান্ডিবলের নিচে সাবম্যান্ডিবুলার। আর একটা দেখো, এটা ভালো করে খেয়াল করবা, এই যে টাং দেখছো, জিহবা, জিহবার এই যে একটা, এই যে একটা জিহবা, লিঙ্গুয়া, ঠিক আছে। সো জিহবার দুই পাশে দুইটা সাবলিঙ্গুয়াল গ্ল্যান্ড, এই যে প্যারোটিড, সাবম্যান্ডিবুলার এবং সাবলিঙ্গুয়াল, দেখছো সাবম্যান্ডিবুলার সাবলিঙ্গুয়াল জিহবার আশেপাশে, এটা ম্যান্ডিবুলার নিম্ন চোয়ালের দিকে, এটা কানের দিকে, এই যে কানের দিকে। এই 3 ধরনের 6টা প্রধান লালা গ্রন্থি আছে, যেখান থেকে লালারস খরিত হয়, যে লালারস এনজাইম বহন করে এবং খাবারটাকে মসৃণ করে, খাবারটাকে চাবাইতে হেল্প করে, চাবায় একটা পিষ্ট পদার্থের মতো জিনিস তৈরি করে, যেটাকে আমরা বলি বোলাস। কি বলি, বোলাস, কি বলি, বোলাস। ওই বোলাসটা অন্ননালী হয়ে যাতে স্মুথলি নামতে পারে, কোথায়, পাকস্থলিতে, ঠিক আছে, এই কাজটা হয়। তাহলে হচ্ছে লালা গ্রন্থি কয়টা, 6টা।
মানে 3 জোড়া। কি কি নাম? প্যারোটিড, সাবম্যান্ডিবুলার, সাবলিঙ্গুয়াল। ঠিক আছে, ওকে গ্রেট। দেন এখন আমরা সোয়ালিংটা দেখি কিভাবে গিলতেছি, খুব ভালো করে খেয়াল করো। এই যে খাবারটা দেখছো, এই খাবার যখন আসতেছে, এই যে কোমল তালুটা এখানে লেগে গেছে, আর এপিগ্লটিসটা ঢাকনা দিয়ে ঢেকে গেছিল। তারপর অন্ননালী হয়ে এসোফেগাস হয়ে কোথায় যাবে? এই যে তোমার পাকস্থলী বসে আছে, পাকস্থলীতে গেল। আবার একটু ভালো করে খেয়াল করো মাই স্টুডেন্টস, আবার একটু ভালো করে খেয়াল করি। এই যে দেখছো, ঢাকনা লেগে গেছে, খাবার যাতে কোনো অংশে শ্বাস নিতে না যেতে পারে। সো দ্যাটস দ্য ম্যাজিক, দ্যাটস দ্য ম্যাজিক, রাইট? ওকে, তাহলে মোটামুটি আমরা কিভাবে খাবারটা গিলতেছি বা আমার মুখগহ্বর থেকে কিভাবে যাচ্ছে এবং মুখগহ্বরের আশেপাশে কি কি পৌষ্টিক গ্রন্থি আছে, মুখগহ্বর থেকে পাকস্থলী পর্যন্ত কি কি পৌষ্টিক নালী অংশ আছে সেটা আমরা জানলাম। কি? ওরাল ক্যাভিটি, ফ্যারিংস, অন্ননালী। ঠিক আছে, ওকে গ্রেট। তারপরে এসোফেগাস বা অন্ননালী হয়ে কোথায় যাবে? স্টোমাক, পাকস্থলী। আমরা এখন পাকস্থলী, যেটা পৌষ্টিক নালীর অন্যতম গুরুত্বপূর্ণ অংশ, সেটা নিয়ে দেখব। হোয়ার ইজ স্টোমাক? এই হচ্ছে স্টোমাক, পাকস্থলী। ঠিক আছে, আমাদের খাবার রাখার থলে। এই যে এই হচ্ছে তোমার পাকস্থলী, বুঝছো? আমি পাকস্থলী মোটামুটি কেটে তোমাদের দেখাচ্ছি পাকস্থলীটা কি। একটা পাঁচের মতো, বাংলার পাঁচের মতো। হ্যাঁ, একটা হচ্ছে বিশাল বড় কার্ভেচার বক্ররেখা, আর একটা হচ্ছে মোটামুটি ছোট বক্র। এই অংশটা লাগানো থাকে কোথায় জানো? ওই যে অন্ননালী আসে না, অন্ননালী এসে এই অংশটার মধ্যে লাগানো থাকে। এখন একটা রুম থেকে যখন একটা রুমে যায়, এই রুমের মধ্যে একটা দরজা থাকে যাতে চ্যানেলিং বা ধরো প্রবেশ পথ, বহির্গমন পথ নিয়ন্ত্রণ করা যায়। ঠিক একইভাবে অন্ননালী যে অংশে পাকস্থলীর মধ্যে যুক্ত হবে, সেইখানেও একটা দরজা আছে। সেই বায়োলজিতে আমরা দরজাগুলোকে বলি স্ফিংটার অ্যান্ড ভালভ, কাইন্ড অফ বলতে পারো স্ফিংটার। সো এখানে একটা স্ফিংটার আছে, আর এটা কাইন্ড অফ বলতে পারো হৃৎপিণ্ডের পাশাপাশি, নট পাশাপাশি, কাছাকাছি থাকে। হৃৎপিণ্ড এখানে, পাকস্থলী এখানে। সো যেহেতু হৃৎপিণ্ডের ক্লোজ প্রক্সিমিটিতে থাকে, এই জন্য এটাকে বলা হয় কার্ডিয়াক প্রান্ত, পাকস্থলীর কার্ডিয়াক প্রান্ত, কার্ডিয়াক এন্ড। আর এখানে যে দরজাটা থাকবে, এই দেখো, দেখছো এই যে মাসেলগুলো কেমন চুপসানো, এই যে মাসেলগুলো কেমন চুপসানো, যাতে স্লোলি আসে, নিয়ন্ত্রণ করা যায়, এটাকে বলা হয় কার্ডিয়াক স্ফিংটার। তাহলে এখানে একটা দরজা থাকবে, রাইট? ওকে, কার্ডিয়াক প্রান্ত। তারপর এইখানে যেটা দেখবা, এটা হচ্ছে ফান্ডাস। এই অংশটাকে বলা হয় ফান্ডাস। কি বলা হয়? ফান্ডাস। এই যে এই অংশটা হচ্ছে ফান্ডাস। আর এটা হচ্ছে পাকস্থলীর মূল বডিটা, যেটা আমরা কর্পাস বলি। ঠিক আছে, আচ্ছা। পাকস্থলীর ভেতরে দেখো, এই যে মাসেল দেখতে পাচ্ছ কেমন, মাংসপেশিগুলো, এইগুলো হচ্ছে মাংসপেশি, রিজ আকারে দেখা যাচ্ছে, রেখা আকারে, এগুলো মাংসপেশি। পাকস্থলীর মাংসপেশি আছে, অনিচ্ছিক মাংসপেশি। হ্যাঁ, কয়েকটা লেয়ারে ভাগ করা থাকে, মোটামুটি 5টা লেয়ার। মোটামুটি কয়টা লেয়ার? 5টা লেয়ার। এই সবগুলো লেয়ার এখন তোমার পড়ার দরকার নাই, তুমি এইচএস তে পড়বে। আর মাথায় রাখো, পাকস্থলী একটা পেশি বহুল একটা থলে, যে এই থলের মধ্যে অন্ননালী হয়ে খাবারগুলো এসে জমা হয় এবং পরিপাক্রিয়া চলতে থাকে। এই পাকস্থলীতে ঢুকে অন্ননালী হয়ে এই জায়গায় একটা স্ফিংটার থাকে, আবার পাকস্থলী হয়ে বের হবে, বের হয়ে কোথায় যাবে? ডিউডেনামে যাবে। এই প্রান্তটাকে বলা হয় পাইলোরাস। এইখানেও দেখো একটু চুপসে গেছে, খেয়াল করেছো? চুপসে গেছে নির্গমন পথটা, অর্থাৎ এইখানে একটা স্ফিংটার আছে। কি? স্ফিংটার, স্ফিংটার। ঠিক আছে, সো এই পাইলোরাস প্রান্তে অবস্থিত স্ফিংটারটাকে বলা হয় পাইলোরিক স্ফিংটার, পাইলোরিক স্ফিংটার, পাইলোরিক স্ফিংটার। ঠিক আছে মাই ডিয়ার স্টুডেন্টস, ওকে। সো আমার পাকস্থলী শেষ। আমি পাকস্থলীর ভিতরে একটু দেখি। এই একদম পাকস্থলীর ভিতরে চলে আসলাম। অনেকগুলা লেয়ার, মিউকাস লেয়ার, ঠিক আছে, কানেকটিভ টিস্যু লেয়ার, সার্কুলার স্মুথ মাসেল মানে মসৃণ পেশি লেয়ার, ঠিক আছে, তারপর সেরাস মেমব্রেন, বাহিরে মেমব্রেন আছে, অর্থাৎ অনেকগুলা লেয়ারের পাকস্থলীটা আছে। কেন ভাই? অনেক কাজ করতে হয়, খাবারটা মিক্স আপ করতে হয়, চাপ দিতে হয়, পিষতে হয়, সো অনেক দরকার। এবং এর মধ্যে আবার বিভিন্ন গ্রন্থি আছে, যে গ্রন্থিগুলো থাকার মতো এরকম জায়গা করে দিতে হয়, যেটাকে আমরা পিঠ বলতেছি, গর্ত বলতেছি। ঠিক আছে, ওটা মাইন পুঁতে রাখার মতো, মাইন পুঁতে রাখছে, এই মাইনগুলো থেকে এনজাইম খরিতে হয়, সেই এনজাইমগুলো পাকস্থলীর মধ্যে পরিপাক্রিয়াকে সম্পন্ন করে। ঠিক আছে, ওকে। এখন আমরা একটা পৌষ্টিক নালী দেখলাম। আমরা কি বলছি ভাই? পৌষ্টিক নালী মানে সেখানে পৌষ্টিক গ্রন্থি আছে। তো পাকস্থলীর যে লেয়ার, যে দেয়াল, এর মধ্যে অসংখ্য অসংখ্য পৌষ্টিক গ্রন্থি আছে, যার নাম গ্যাস্ট্রিক গ্রন্থি, গ্যাস্ট্রিক গ্রন্থি, গ্যাস্ট্রিক গ্রন্থি। এই কথাটা ভালো করে খেয়াল রাখো, পাকস্থলী রিলেটেড যা কিছু আছে সবগুলোকে আমরা গ্যাস্ট্রিক বলবো। হার্ট রিলেটেড যা কিছু আছে সবগুলোকে আমরা বলবো কার্ডিয়াক, যেমন হার্টের পেইন, কার্ডিয়াক পেইন, হার্টের মাসেল, কার্ডিয়াক মাসেল। ফুসফুস রিলেটেড যা কিছু আছে আমরা সব বলবো পালমোনারি, যেমন ফুসফুসীয় শিরা, পালমোনারি শিরা, ফুসফুসীয় সংবহন, পালমোনারি সার্কুলেশন। ঠিক আছে, ওকে। এখন দেখো, এই যে পাকস্থলী ওয়ালের মধ্যে বা দেয়ালের মধ্যে একদম ভেতরের লেয়ারে কিছু ফাঁকা ফাঁকা জায়গা থাকে, যেগুলো আমরা গ্যাস্ট্রিক পিট বলি। ওই পিটের মধ্যে অসংখ্য অসংখ্য গ্রন্থি আছে। এই গ্রন্থিগুলোর মধ্যে ভ্যারাইটিস সেল আছে, এক একটা সেল এক এক ধরনের জিনিস, এক এক ধরনের জুস
এক এক ধরনের পদার্থ ক্ষরণ করে যেগুলো বেসিক্যালি পাকস্থলীতে পরিপাকটাকে নিয়ন্ত্রণ করে। ঠিক আছে, এই সবগুলা মিলে একটা জুস তৈরি হয়, মানে একটা মিশ্রণ তৈরি করে, যে মিশ্রণে ধরো একটা অ্যাসিড আছে, একটা পরিপাককারী এনজাইম আছে, ঠিক আছে, এ আছে সে আছে, সবগুলো মিলে একটা জুস তৈরি করে। ওই জুসটা কি পাকস্থলীর ভিতরে, আমরা কি বলেছি, যা কিছু পাকস্থলীর এটা সবগুলো আমরা গ্যাস্ট্রিক বলবো। সো পাকস্থলীর ভেতর যে জুসটা থাকে সেটাকে আমরা বলবো গ্যাস্ট্রিক জুস। কি বলবো? গ্যাস্ট্রিক জুস। এই যেগুলো হচ্ছে গ্যাস্ট্রিক জুসের মিশ্রণ। এখানে কি আছে? এখানে ভাই অ্যাসিড আছে। অ্যাসিডটা কেন দরকার? যাতে পাকস্থলীর মধ্যে এনজাইমগুলা কাজ করতে পারে। কি অ্যাসিড ভাইয়া? HCl অ্যাসিড। এবং HCl অ্যাসিড পাকস্থলীর মধ্যে এতটা অম্লীয় পরিবেশ তৈরি করে, ধরো আমি যদি এইটা পাকস্থলীতে রেখে দেই, এটা 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে বা তার আগে একদম টোটালি গলে যাবে। নাও দ্য কোয়েশ্চেন ইজ, ভাই কি এমন ম্যাজিক এখানে আল্লাহ তাআলা দিছে, কি এমন মেকানিজম করে দিছে যে পাকস্থলীর মধ্যে এত স্ট্রং অ্যাসিড থাকা সত্ত্বেও আমার নাড়ি ভুঁড়ি গলে যাচ্ছে না, পেট ছিদ্র হয়ে যাচ্ছে না, কেন? এটা একটা প্রোটেক্টিভ মেকানিজম আল্লাহ তাআলা দিয়ে দিয়েছে। ঠিক আছে, এটা এইচএসসির জন্য তোলা থাকলো। কিছু জিনিস ইন্টারেস্ট জিয়ে রাখতে হবে, এই সৌন্দর্যগুলো উপলব্ধি করতে হবে, তখন বায়োলজি পড়তে ভালো লাগবে দেখবা। এখন থ্রিলার মনে হচ্ছে না ভাই, কেমনে সম্ভব? খাইতেছি, 2টা নালী আছে, একটা তো যাচ্ছে না, সবসময় স্মুথলি খাবার খাচ্ছি, এগুলো জানতে হবে, এগুলো আমরা ভাবিই না, মনে করি ধর এগুলো তো মুখস্থ বিদ্যা। নো, দিস ইজ নট সাম টিপিক্যাল নলেজ, ডিভাইন নলেজ এগুলা। তুমি কেমনে ডিজাইন হইছো, কেমনে সব প্রসেসিং হচ্ছে, একটা মিলি সেকেন্ড, একটা সিম্পল এরর ক্যান টেক অ্যাওয়ে ইউর লাইফ, তাই না? ওকে, সো দেখো প্যারাইটাল সেল, এটা এক ধরনের সেল, এখান থেকে তোমার HCl আসে। ঠিক আছে, তারপর তোমার এইখানে মিউকাস একটা পিচ্ছিল পদার্থ, যেটা এনজাইমটাকে বা HClটাকে পাকস্থলী গায়ে ডিরেক্টলি আসতে দেয় না বেসিক্যালি। ঠিক আছে, এই পেপসিনোজেন একটা এনজাইম, যেটা পরবর্তীতে শক্তিশালী এবং সক্রিয় এনজাইম পেপসিন এতে রূপান্তর হয়। মাথায় রাখবো, বায়োলজিতে যেখানে ইনোজেন দেখবা, এটা হচ্ছে নিষ্ক্রিয় এনজাইম, এটাকে সক্রিয় করে হচ্ছে তোমার HCl, সক্রিয় করে পেপসিন রূপান্তর করে। সো এই যে জিনিসগুলো দেখছো, এগুলো হচ্ছে গ্যাস্ট্রিক গ্রন্থি থেকে তৈরি হয়, এদের নাম হচ্ছে গ্যাস্ট্রিক জুস। এর মধ্যে কি থাকে? অ্যাসিড থাকে এবং বিভিন্ন এনজাইম থাকে, আদার্স কিছু উপাদান থাকে, সেগুলো কখন এর জন্য তোলা থাকলো? HCl জন্য তোলা থাকলো। ওকে, সো মনে হয় এটা দেখলাম। এখন ডাইজেশনটা কিভাবে হয় আমরা একটু দেখাই নেই। এই যে ধরো একটা প্রোটিন দেখছো, এই যে পেপসিনোজেন, পেপসিনটাকে একটা এসে ধাক্কা মারলো না, ধাক্কা মেরে একটু গরম করে দিল, মানে পেপসিন রূপান্তর করলো HCl। তারপর এই যে বড় একটা প্রোটিন তুমি খাইছো, এই প্রোটিনটাকে দেখো ভেঙে টুকরা টুকরা করার কাজ শুরু করলো কে? পেপসিন। ঠিক আছে, এইভাবে পাকস্থলীতে পরিপাকটা শুরু হয়। তাহলে আমরা পোস্টনালীর সেকেন্ড যে লেয়ারটা, পাকস্থলী এবং তার যে গ্রন্থিগুলো আছে সেগুলো একটু দেখলাম। কি? পাকস্থলী বা স্টোমাক, কি কি অংশ আছে আমরা দেখলাম। তারপর কি? স্টোমাকের মধ্যে থাকে গ্যাস্ট্রিক গ্রন্থি, যারা স্টোমাকের মধ্যে রাসায়নিক ক্রিয়া বিক্রিয়াগুলো, রাসায়নিক পরিপাকগুলোকে হ্যান্ডেল করে। আর একটা জুস আকারে, একটা মিক্সচার আকারে তারা থাকে, তার নাম কি? গ্যাস্ট্রিক জুস। গ্যাস্ট্রিক জুস। আবার বলছি, এই ক্লাসগুলো থেকে তুমি HSC সব পড়ে ফেলবা? নো, আমি জাস্ট HSC তে পড়ার জন্য যে বেসিকটা লাগবে, আবারও বলছি বেসিকটা লাগবে, সেই বেসিকটা তোমাকে দিচ্ছি, বাট আই এম ট্রাইং টু মেক ইট ইন্টারেস্টিং, টু মেক ইট শর্ট, টু মেক ইট ইফেক্টিভ বাই ডুইং দিস থিংস। ওকে, তাহলে পরে আমরা চলে যাব কি, স্টোমাক হয়ে ভাই কই যাবে? স্টোমাক হয়ে অন্ত্রে যাবে। অন্ত্র আবার 2 প্রকার, একটা ক্ষুদ্রান্ত্র, একটা বৃহদান্ত্র। এখন আমরা ক্ষুদ্রান্ত্র নিয়ে কথা বলবো। ক্ষুদ্রান্ত্র স্মল, এই যে স্মল ইন্টেস্টাইন, মানে পাকস্থলী হয়ে খাবারটা কোথায় যাবে? স্মল ইন্টেস্টাইনে যাবে। এখন আমরা বলেছিলাম, মনে আছে, যে পাকস্থলী হয়ে যখন খাবারটা বের হবে, তখন ওই যে বের হওয়ার জন্য একটা স্ফিংটার, একটা গমন পথের মধ্যে দরজা থাকবে, সেটা কি? পাইলোরিক স্ফিংটার। সো পাইলোরিক স্ফিংটারটা ক্রস করেই কোথায় আসবে? অন্ত্রে চলে আসবে কে? খাবার দাবার। এই যে স্মল ইন্টেস্টাইন, এই যে স্মল ইন্টেস্টাইন, জুম করলাম। ঠিক আছে, স্মল ইন্টেস্টাইন খেয়াল করে দেখো, আবার তুমি ভালো করে খেয়াল করো, এই যে পাকস্থলী, এই যে পাকস্থলীর এই অংশটা এখানে শেষ হয়েছে, এইখান থেকে শুরু হয়েছে স্মল ইন্টেস্টাইন। এই যে স্মল ইন্টেস্টাইন, স্মল ইন্টেস্টাইনের এই যে এখান থেকে শুরু হলো, এখানে পাকস্থলী ছিল, এই দেখছো, এই যে পাকস্থলীটা ছিল, এখানে ওপেন হয়েছে, মানে পাকস্থলী থেকে আংশিক পরিপাকৃত জিনিসগুলা, যেটা আমরা বলি কাইম, অম্লীয় কাইম, কাইম, কয়কার কা রশ্মি ম, কাইম বা CHYME, কাইম। তাহলে বোলাস কি? মুখের মধ্যে পিষ্ট অংশটুকু, আর পাকস্থলী থেকে পিষ্ট হয়ে আংশিক পরিপাক হয়ে যে অংশটুকু বের হবে তার নাম কি? কাইম। কি? কাইম। কাইমটা আসলে কোথায়? ক্ষুদ্রান্তে। ক্ষুদ্রান্তের প্রথম যে অংশ তার নাম হচ্ছে ডিউডেনাম। এই যে দেখো ডিউডেনাম। তারপর আরো হিজিবিজি হয়েছে, আরো হিজিবিজি হয়েছে, তাই না? তারপরের অংশ তোমার নাম হচ্ছে জেজুনাম। কি? জেজুনাম। তারপরের অংশ নাম হচ্ছে আইলিয়াম। এই 3টা অংশ মিলে তোমার ক্ষুদ্রান্ত তৈরি, এবং ক্ষুদ্রান্তের লেন্থ অনেক বেশি, অনেক বেশি, প্রায় 6 থেকে 7 মিটার, এরকম আরো ভ্যারি করতে পারে বই ভেদে লেন্থটা। ঠিক আছে, এই বিশাল জিনিসটা পেঁচায় পেঁচায় তোমার এখানে আছে, কারণ কি? যাতে বেশি পথ অতিক্রম করতে হয়, বেশি সময় জুড়ে পরিপাক করা যায়, বেশি সময় জুড়ে
শোষণ করা যায়, যাতে পরিপাক এবং শোষণের কর্মদক্ষতা বা এফিসিয়েন্সি অনেক অনেক বেশি থাকে, ওয়েস্টেজ হয় কম। ঠিক আছে, ওকে। সো এটা হচ্ছে ক্ষুদ্রান্ত্রের গঠন। আবারও বলছি, ডিউডেনাম যেটা স্টোমাকের সাথে ডিরেক্টলি লাগানো থাকে, স্টোমাকের পাইলোরাস প্রান্তের মধ্যে, পাইলোরিক এন্ডে। ঠিক আছে, তারপর জেজুনাম, তারপর হচ্ছে আইলিয়াম। ডিউডেনাম, জেজুনাম, আইলিয়াম। ঠিক আছে, ক্ষুদ্রান্ত্রের বিভিন্ন অংশ। এবং ক্ষুদ্রান্ত্রকে আল্লাহ তাআলা খুবই স্পেশালি ডিজাইন করেছেন দুইটা কাজেই করার জন্য, যে তুমি পরিপাকও করবা এবং তুমি শোষণও করবা। এই শোষণ করার জন্য তার মধ্যে অসংখ্য এরকম আঙুলের মতো জিনিসপত্র আছে, যেগুলোকে আমরা বলি ভিলাই। এই ভিলাইয়ের মাথায় থাকে আরো ছোট ছোট ব্রাশের মতো, দেখছো এই যে ব্রাশের মতো, ব্রাশ বর্ডার, এগুলো হচ্ছে মাইক্রোভিলাই। আবার দেখো ট্রানজিশনটা খেয়াল করো, এই যে আঙুলের মতো, এটা হচ্ছে কি ভিলাই। তা ভিলাইয়ের মধ্যে দেখছো এই যে ছোট ছোট চুলের মতো জিনিসপত্র আছে না, এই যে খুব ভালো করে খেয়াল করবা, এইগুলো হচ্ছে মাইক্রোভিলাই। তাহলে এইচএসসি দুটো তুমি ঘাবড়া বানাচ্ছো, ভিলাই কি মাইক্রোভিলাই কি? ভিলাইয়ের মধ্যে যে ছোট ছোট আরো প্রজেকশন থাকে, সেগুলোকে বলা হয় মাইক্রোভিলাই। কি মাইক্রোভিলাই? অ্যাবজর্পশন আমরা এটা পরে দেখাবো। ওকে, তাহলে আমরা পোস্টিক নালীর পরবর্তী ধাপ এটাও দেখলাম। এবং এর মধ্যে এই যে অসংখ্য সেল দেখছো, ইন্টেস্টাইনাল এপিথেলিয়াল সেলস, ঠিক আছে, এইগুলোর মধ্যেও, ইন্টেস্টাইনের মধ্যেও, ইন্টেস্টাইনের যে দেয়াল আছে, দেয়ালের মধ্যেও অসংখ্য গ্রন্থি থাকে, সেগুলোকে আমরা বলি ইন্টেস্টাইনাল গ্ল্যান্ড। অন্ত্রের মধ্যে থাকা গ্রন্থি মানে কি? আন্তরিক গ্রন্থি। সেগুলো থেকে কি হয়? সেগুলো থেকেও বিভিন্ন এনজাইম, বিভিন্ন হরমোন ইত্যাদি ক্ষরিত হয়। কারণ বলেছি, একটা সিস্টেম কাজ করতে হলে একটা ট্র্যাক থাকবে, কিছু গ্রন্থি থাকবে। আর পৌষ্টিক তন্ত্রের জন্য কি? পৌষ্টিক নালী আছে, পৌষ্টিক গ্রন্থি আছে। পৌষ্টিক নালীটা হচ্ছে ক্ষুদ্রান্ত্র, ডিউডেনাম, জেজুনাম, আইলিয়াম দিয়ে তৈরি। ঠিক আছে, এবং এর মধ্যে যে গ্রন্থিগুলো তার নাম আন্তরিক গ্রন্থি। আমরা এখন নেক্সট স্টেপে চলে যাব। পৌষ্টিক নালীর, সেটা হচ্ছে ক্ষুদ্রান্ত্র থেকে সে অন্ত্রের বৃহত্তর পোর্শন মানে বৃহদান্ত্রে পতিত হবে, লার্জ ইন্টেস্টাইন। এই যে লার্জ ইন্টেস্টাইন, এই যে লার্জ ইন্টেস্টাইন, খুব ভালো করে খেয়াল করবা। হ্যাঁ, আমি একটু দেখাই। ক্ষুদ্রান্ত্রটা এখানে শেষ, খেয়াল করেছো? ক্ষুদ্রান্ত কই শেষ? এই যে দেখো, এই যে জাংশন পয়েন্টটা, হ্যাঁ এই যে জাংশন পয়েন্ট, খুব ভালো করে খেয়াল করি। এই যে ক্ষুদ্রান্ত্র এখানে শেষ, এইখান থেকে তৈরি হয়েছে বৃহদান্ত্র। এখন তুমি খুব ভালো করে খেয়াল করো মাই ডিয়ার স্টুডেন্টস, ক্ষুদ্রান্ত্র যে শেষ হয়েছে, এই যে বৃহদান্ত্রের এখানে একটা দেখছো, এই যে কমার মতো যেন কি একটা বের হয়েছে, এই যে, আবারও খেয়াল করি, ভেরি ইন্টারেস্টিং। আর জম হচ্ছে না, এই যে কমার মতো বা ক্রিমির মতো যেটা, এটা হচ্ছে অ্যাপেন্ডিক্স। এই যে অ্যাপেন্ডিক্স, ঠিক আছে, অ্যাপেন্ডিক্স। ওকে, আমরা লার্জ ইন্টেস্টাইনে চলে যাই। এই যে লার্জ ইন্টেস্টাইন, ক্ষুদ্রান্তের সাথে যে অংশটা একদম লিঙ্কড আপ থাকে লার্জ ইন্টেস্টাইনে, তার নাম হচ্ছে তোমার সিকাম। এই যে সিকাম, এটা হচ্ছে সিকাম। ঠিক আছে, সিকামের পর থাকে কোলন। কোলন আবার অনেকগুলো অংশে বিভক্ত। একটা হচ্ছে উপরের দিকে উঠছে, দেখো অ্যাসেন্ডিং কোলন, উপরের দিকে উঠছে অ্যাসেন্ডিং, ঊর্ধ্বারোহী কোলন। একটা দেখো এরকম প্রস্থ বরাবর চলে গেছে, এটা হচ্ছে ট্রান্সভার্স বা অনুপ্রস্থ কোলন। এখানে দেখো গিয়ে নামছে, ডিসেন্ড করছে, অবরোহণ হচ্ছে, সো ডিসেন্ডিং কোলন। তারপরে খেয়াল করো, এখানে কেমন একটা এস শেপ নিয়েছে, তাই না? এস শেপ নিয়েছে না? এটা হচ্ছে সিগময়েড কোলন। কি কোলন ভাইয়া? সিগময়েড কোলন। এই যে সিগময়েড কোলন। তারপরে এখানে দেখো, এই যে এই জায়গায় মলগুলা এসে জমা থাকে, সেটাকে বলা হয় রেকটাম বা মলাশয়, রেকটাম বা মলাশয়। তারপর এইটা হচ্ছে পায়ুপথ বা অ্যানাস। ঠিক আছে, এটা হচ্ছে পায়ুপথ বা অ্যানাস। এই বৃহদান্ত্রে কি হয়? পরিপাক হয় না বললেই চলে। এখানে জাস্ট গাজন প্রক্রিয়া হয়, ফার্মেন্টেশন হয়, এবং পানি এবং বাদ পড়ে যাওয়া কিছু পুষ্টি উপাদান অ্যাবজর্পশন হয়। কি হয় মেডি স্টুডেন্টস? অ্যাবজর্পশন হয়। তাহলে খেয়াল করো, একদম মুখের গহ্বর থেকে শুরু করে পায়ুপথ, এই হচ্ছে পৌষ্টিক নালী। মুখের গহ্বরের আশেপাশে ছিল কি? লালা গ্রন্থি। স্টোমাকের মধ্যে ছিল গ্যাস্ট্রিক গ্রন্থি, অন্ত্রে ছিল আন্তরিক গ্রন্থি। এই বৃহদান্ত্রের মধ্যে আন্তরিক গ্রন্থি আছে। ঠিক আছে, এর বাহিরে কিছু জিনিসপত্র ছিল, সেটা আমরা আবারও দেখাই। খেয়াল করো, আরো কিছু গ্রন্থি আছে। এর মধ্যে একটা হচ্ছে এই যে কলিজা, হ্যাঁ খয়েরি বল লিভার। ঠিক আছে, তারপরে এই যে মরিচের মতো দেখছো, এই যে মরিচের মতো একটা ডিউডেনামের ফাঁকে, এই যে ডিউডেনাম এর ফাঁকে এই জায়গায়, এটা হচ্ছে প্যানক্রিয়াস বা অগ্নাশয়। ঠিক আছে, এরাও পৌষ্টিক গ্রন্থি। তাহলে দেখো, লালা গ্রন্থি, গ্যাস্ট্রিক গ্রন্থি, আন্তরিক গ্রন্থি, লিভার যেটা বডির সব থেকে বড় গ্রন্থি এবং দ্য বায়োলজিক্যাল ল্যাবরেটরি, জৈব রাসায়নিক রসায়নাগার। ঠিক আছে, এবং অগ্নাশয় প্যানক্রিয়াস, এরা হচ্ছে পৌষ্টিক গ্রন্থি 5 প্রকারের। সো এই পৌষ্টিক গ্রন্থি এবং পৌষ্টিক নালী, এই মিলে তোমার পৌষ্টিক তন্ত্র। এই মিলে, এই যে একটা ক্লু বলেছিলাম যে ভাই বার্গার খাচ্ছি, কোষে কেমনে পুষ্টি উপাদান যাচ্ছে, আলট্রা মাইক্রোস্কোপিক লেভেলে কিভাবে বিভাজিত হচ্ছে, এরা মিলে ওই যে মুভির যাবতীয় কাজ করে। সো দে আর দ্য রিয়েল হিরোস অফ ইউর মুভি। ঠিক আছে,
ওকে, এখন তো ভাই সবকিছু দেখলাম, এখন আমরা প্রসেসটা একটু আলোচনা করি যে ভাই কেমনে হয় প্রসেসটা, রাইট? সো লেটস গো ব্যাক টু আওয়ার মেইন স্লাইড। ওকে, অনেকক্ষণ হয়ে গেছে তাই না? এখন তোমরা 5 মিনিট পজ নাও, 5 মিনিট পজ নিয়ে এতক্ষণ যা যা করলাম একটু রিক্যাপ করার চেষ্টা করো, একটু রিক্যাপ করার চেষ্টা করো। সো দ্যাট ইজ এ ইন্টিগ্রাল পার্ট অফ এ ক্লাস অফ স্টাডিং। তুমি যখন একটা জিনিস লম্বা সময় ধরে পড়বা, একটু থেমে একটু প্রসেসিং করো, অ্যাক্টিভলি রিকল করো কি কি পড়েছো। এই অ্যাক্টিভলি রিকল যদি করতে পারো, করার চেষ্টা করো, তখন দেখবে ক্লাসের পরে ইম্প্যাক্টফুল ভাবে তোমার মাথায় থাকবে ইনশাআল্লাহ। সো 5 মিনিটস পজ, তোমরা একটু রিক্যাপ করার চেষ্টা করো। ওকে, হোপফুলি তোমরা একটু রিক্যাপ করেছো, রিফ্লেক্ট করেছো আমরা তখন কি কি পড়লাম। এখন আমরা মেইন প্রসেসে চলে যাবো যে ভাই পৌষ্টিক নালী বললেন, পৌষ্টিক গ্রন্থি বললেন, এটা কিভাবে কাজ করে। সো আমার পরিপাকটা কিভাবে হচ্ছে অ্যাকচুয়ালি। বাট বিফোর দ্যাট, পরিপাকের সংজ্ঞাটাই তো বললেন না, ক্লাস শুরু করলেন তাই না? সো পরিপাকের সংজ্ঞাটা আমি বলি, বাট এর আগে আমি পৌষ্টিক গ্রন্থি, লালা গ্রন্থি দেখিয়েছি, আন্ত্রিক গ্রন্থি দেখিয়েছি, গ্যাস্ট্রিক গ্রন্থি দেখিয়েছি, লিভার এবং অগ্নাশয় দেখিয়েছি, বাট ওদের টোটাল যে কনফিগারেশনটা একটু ক্লিয়ারলি একটু দেখাইতে চাই তোমাদের। চলো একটু ক্লিয়ারলি দেখানোর জন্য আমি চলে যাই গ্ল্যান্ডস কানেক্টেড টু ডিউডেনাম, এখানে একটু চলে যাই। এখানে গেলে পৌষ্টিক গ্রন্থি বাকিগুলো আমরা আরো ক্লিয়ারলি দেখতে পাবো ইনশাআল্লাহ। এই যে দেখো মাই স্টুডেন্টস, এই যে লিভার বডির সব থেকে বড় গ্রন্থি, এটা মিশ্র গ্রন্থি। এই যে অগ্নাশয়, এটা হচ্ছে ডিউডেনাম, ঠিক আছে? আর লিভারের নিচে দেখো একটা থলি আছে, একটা থলি, এটা বলে পিত্তথলি বা গল ব্লাডার। খেয়াল করে দেখো মাই স্টুডেন্টস, এই যে লিভার, হ্যাঁ, লিভারের দুইটা বড় বড় খণ্ড, একটা ডান খণ্ড একটা বাম খণ্ড। তো এটা হচ্ছে বাম, এটা হচ্ছে ডান খণ্ড। তুমি একটু ভালো করে খেয়াল করবে, এই যে ডান খণ্ড থেকে দেখো, ডান খণ্ড থেকে একটা লাইন আসে, কই দেখাই, কিভাবে দেখাই, একটু 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 আমরা দেখতে পাবো, ইয়েস, এই দেখো, এই যে, এই দেখছো, ডান অংশ থেকে একটা লাইন আসতেছে, বাম অংশ থেকে একটা লাইন আসতেছে, এই দুইটা লাইন মিলে তৈরি করছে অভিন্ন যকৃত নালী। অভিন্ন যকৃত নালী কই, এই যে অভিন্ন যকৃত নালী, হ্যাঁ, এই যে অভিন্ন যকৃত নালী। আবার এই পিত্তথলি থেকে একটা নালী, যেটাকে আমরা সিস্টিক ডাক্ট বলি, এই অভিন্ন যকৃত নালী এবং পিত্তনালী এরা মিলে তৈরি করছে অভিন্ন পিত্তনালী। এই অভিন্ন পিত্তনালীটা আবার যে অগ্নাশয়, অগ্নাশয়ের ভেতরে একটা নালী আছে, যেটাকে আমরা বলি উইটসাং ডাক্ট বা প্যানক্রিয়াটিক ডাক্ট, যেটা অগ্নাশয়ের মধ্যে যে অগ্নাশয়ের রস, যেটা এনজাইম থাকে, বিভিন্ন ক্ষারীয় তরল থাকে, সেটাকে নিয়ে আসে। এই অভিন্ন পিত্তনালী এবং অগ্নাশয় নালী ওরা একত্রে মিলে কোথায় উন্মুক্ত হচ্ছে, ডিউডেনামে। কোথায়? ডিউডেনামে। খেয়াল করো, এই যে অভিন্ন পিত্তনালী, হ্যাঁ, এবং অগ্নাশয় নালী ওরা একত্রে এই ডিউডেনামে উন্মুক্ত হচ্ছে। উন্মুক্ত হয়ে এই যে রাসায়নিক পরিপাক, ক্রিয়া বিক্রিয়ার জন্য যে এনজাইম দরকার, যে রস দরকার, যে পিত্ত লবণ দরকার, পিত্ত রস দরকার, সেগুলাকে ডিউডেনামে দিচ্ছে। এই ডিউডেনাম হয়ে ক্ষুদ্রান্তে সার্কুলেট করছে এবং ক্ষুদ্রান্তে সে অপাচ্য অংশগুলাকে বা পরিপাকের প্রসেসিং, অনপ্রসেসিং অংশগুলাকে পরিপাক করার কাজ করছে। সো আমরা আরো গ্রন্থি দেখলাম, লিভার, প্যানক্রিয়াস, ঠিক আছে? আর আন্ত্রিক গ্রন্থি তো আগেই আলোচনা করেছি। সো লালা গ্রন্থি, লিভার বা যকৃত, প্যানক্রিয়াস বা অগ্নাশয়, আর কি আন্ত্রিক গ্রন্থি এবং গ্যাস্ট্রিক গ্রন্থি, এই 5 প্রকারের পৌষ্টিক গ্রন্থি আছে। আমরা আবারও চলে যাই আমাদের স্লাইডে, হ্যান্ড রিটেন স্লাইডে। এখন আমরা ওভারঅল পরিপাক প্রক্রিয়াটা বলবো। এর মধ্যে পরিপাক কি? পরিপাক বলতে আমরা শুধু খাবারটাকে হজম হওয়াকে বোঝাই না, আমরা পরিপাক বলতে বোঝাই যে জৈব রাসায়নিক প্রক্রিয়ায় একদম মুখগহ্বর থেকে খাবারটা পায়ুপথ পর্যন্ত যা যা হয়, কি হয়, খাবারটা সরল অংশে বিভক্ত হয়। সরল অংশে বিভক্ত হওয়ার পর সেটাকে কোষ, রক্ত এবং লসিকার মাধ্যমে শোষণ করে, ঠিক আছে? এবং অপাচ্য অংশটুকু পায়ুপথ হয়ে বের হয়ে যায়। টোটাল অংশটাকে বলা হচ্ছে পরিপাক। তাহলে পরিপাক মানে হচ্ছে সরল রূপে ভাঙা, সরল রূপে ভাঙা, ঠিক আছে? তারপর কি? তারপর হচ্ছে শোষণ, মানে এই যে সরল উপাদানগুলো আছে, গ্লুকোজ, অ্যামাইনো অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড, গ্লিসারল, সেটাকে রক্তের মাধ্যমে বা লসিকার মাধ্যমে, ডিপেন্ডিং অন দ্য টাইপস, কোষে বা রক্তে নেওয়া, রক্তের মধ্যে কোষে পৌঁছায় দেয়, সেটা হচ্ছে অ্যাবজর্পশন কাইন্ড অফ। রক্ত থেকে যখন কোষ নিয়ে নেয় তখন সেটাকে আমি বলি অ্যাবজর্পশন বা আত্তীকরণ। এই আত্তীকরণ, ঠিক আছে? এবং অপাচ্য অংশ, অপাচ্য অংশ যেটাকে আমরা বর্জ্য বলি, সেটাকে নিষ্কাশন। অপাচ্য অংশ নিষ্কাশন, এই সবগুলা মিলেই তোমার ওভারঅল আমরা সেটা পরিপাক বলবো, ঠিক আছে? এই কনসেপ্টটা ক্লিয়ার? হোপফুলি ক্লিয়ার। এটা হচ্ছে পরিপাক। এই পরিপাকটার মধ্যে 2 ধরনের কাজ হয়।
যেমন ধরো তুমি আমের জুস বানাচ্ছ, প্রথমে কি বিভিন্ন জায়গা থেকে যাচ্ছে আম, প্রথমে পাল্প হয়েছে, পরে মিক্সার বানাইছো, ইসি হাবিজাবি হয়েছে, মানে একটা হচ্ছে যান্ত্রিক জিনিস। সো এটা হচ্ছে যান্ত্রিক কাজ হয় একটা, যার নাম যান্ত্রিক পরিপাক। যান্ত্রিক পরিপাক কি, যে ভাইয়া খাবারটা একটা স্টেশন থেকে একটা স্টেশনে যাচ্ছে, এটা যান্ত্রিক পরিপাক। আবার স্টেশন থেকে স্টেশনে কেন যাচ্ছে, সবসময় তো আমরা দাঁড়ায় থাকি না যে গ্র্যাভিটির টানে চলে যাবে, আমরা তো শুয়েও থাকি। তুমি যদি উল্টা ভাবে থাকো তখন এটা যাওয়ার চেষ্টা করবে, কারণ দেয়ার ইজ এ স্পন্টেনিয়াস এন্ড রিদমিক কন্ট্রাকশন রিল্যাক্সেশন এন্ড পোস্টিক নালীর মধ্যে একটা ছন্দময় সংকোচন প্রসারণ হয়, যার নাম পেরিস্টেলসিস। আবারও বলছি, পোস্টিক নালীর মধ্যে একটা ছন্দময় সংকোচন প্রসারণ হয়, যার নাম পেরিস্টেলসিস। এই পেরিস্টেলসিসের কারণে খাবারটা মিক্সচার হয়, খাবারটা এক স্টেশন থেকে নেক্সট স্টেশনে যায়, ঠিক আছে। এবং দেখো আমরা দাঁত দিয়ে চাবাচ্ছি, জিহ্বা দিয়ে সেটাকে মিক্সার করছি, এটা হচ্ছে যান্ত্রিক অংশ, যান্ত্রিক পরিপাকের অংশ। তারপর গিলতেছি, গলা ধকন করছি। আর এই যে রাসায়নিক কাজ কি, এনজাইম যে খাবারটাকে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাঙছে, তারপর বিভিন্ন এনজাইম সক্রিয় হচ্ছে, পিত্ত লবণ স্নেহজাতীয় পদার্থকে ছোট ছোট অংশে ভাগছে, এই সবগুলো হচ্ছে রাসায়নিক পরিবর্তন। আর রাসায়নিক পরিবর্তনের কারণ হচ্ছে এনজাইম, তাই না? সো এটা হচ্ছে রাসায়নিক পরিপাক, রাসায়নিক পরিপাক, ঠিক আছে। এই দুই ভাবে পরিপাক ক্রিয়াটা সম্পন্ন হয়। যান্ত্রিকটা কি বলেছি, রাসায়নিকটা কি আমরা বলেছি। এখন চলো আমরা একটা জার্নি দেখি, যে তুমি বার্গারটা খাইলা, দ্য জার্নি অফ এ বার্গার উইথিন ইউর বডি, তার জার্নিটা কি সেটা আমরা দেখে আসো। ধরো এটা মাউথ ক্যাভিটি, হ্যাঁ, এটা মাউথ ক্যাভিটি। সো তুমি বার্গারটা খাইলা, মাউথ ক্যাভিটিতে গেল। বার্গারটা আমি কেন বেছে নিয়েছি, এর মধ্যে ধরো ব্রেডটা এটা হচ্ছে শর্করা, তারপর হচ্ছে পেটিটা ধরো এটা কিসের, বিফ, মাটন, চিকেন, হোয়াট এভার ইউ ওয়ান্ট, ফিশ, এটা হচ্ছে প্রোটিন। আর চিজ আছে না, চিজটা হচ্ছে তোমার ফ্যাট, ঠিক আছে, লিপিড জাতীয় পদার্থ। সো খাবারটা এখানে গেল, মুখগহ্বরে খাবারটা গেল। মুখগহ্বরে খাবারটা যাওয়ার পর প্রথম কাজ কি হবে, এই যে তোমার লালাক্ষরণ শুরু হবে। লালাক্ষরণ থেকে হবে, লালা গ্রন্থি থেকে লালাক্ষরণ হবে। লালা গ্রন্থি থেকে কি আসবে, লালা রস আসবে। এই লালা রসে পানি আছে, অজৈব উপাদান আছে, জৈব উপাদান আছে, বাইকার্বনেট আছে। জৈব উপাদানের মধ্যে একটা গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে এনজাইম। এখানে এমন একটা এনজাইম আছে যেটা শর্করাকে পরিপাক করে, মানে অ্যামাইলোলাইটিক এনজাইম, যার একটা স্পেসিফিক নাম আছে, নামটা লিখে রাখো, টায়ালিন। টায়ালিন বা স্যালাইভারি, লালা রসে আছে স্যালাইভা, লালা, ঠিক আছে, স্যালাইভারি আলফা অ্যামাইলেস, স্যালাইভারি আলফা অ্যামাইলেস, অ্যামাইলোলাইটিক এনজাইম মানে অ্যামাইলেস, ঠিক আছে, স্যালাইভারি আলফা অ্যামাইলেস, ঠিক আছে মেডি স্টুডেন্টস, ওকে। খাবারটা যে গেল, জার্নি অফ এ বার্গার, হ্যাঁ, আমরা কত কিছু জার্নি পড়লাম, জার্নি বাই বাস, জার্নি বাই ট্রেন, এখন জার্নি অফ এ বার্গার উইদিন আওয়ার বডি পড়ছে। ওকে, গুড। সো এখানে কোন এনজাইমটা আছে, শর্করা পরিপাককারী এনজাইম আছে। সো মাথায় রাখবা, মুখ বিবরে বা ওরাল ক্যাভিটিতে শুধুমাত্র শর্করা জাতীয় খাবারই পরিপাক হবে, শুধুমাত্র শর্করা জাতীয় খাবারই পরিপাক হবে। কোন ধরনের শর্করা, সেদ্ধ শর্করা, সেদ্ধ শর্করা। শর্করা কোন ফর্মে আমরা খাই, স্টার্চ ফর্মে খাই। কোন ফর্মে, স্টার্চ। এই স্টার্চটা এখানে আংশিক পরিপাক হবে। কি হবে মাই স্টুডেন্টস, আংশিক পরিপাক হবে। পরিপাকটা কি আমরা বলি, এখানে এই স্টার্চটা কি দিয়ে ভাঙবা, আমি বলেছি না, অ্যামাইলোলাইটিক এনজাইম লিখে দিবা বা অ্যামাইলেস লিখে দিবা। এই অ্যামাইলেসটা স্টার্চকে ম্যালটোজ এ কনভার্ট করবে। এই ম্যালটোজ মানে দুইটা গ্লুকোজের একটা সমন্বিত রূপ। এই ম্যালটোজকে এনজাইমের নামকরণে মাথায় রাখবা, যার উপর কাজ করে এনজাইম, তার নামের শেষে এস যুক্ত করে দিলে এস, সেই এনজাইমের নাম হয়ে যায়। সো মল্টোজের উপর বা ম্যালটোজের উপর কাজ করবে, নাম কি হবে, ম্যালটেজ বা মল্টেজ। এখানে আরেকটা এনজাইম থাকে মল্টেজ, সেটা আংশিকভাবে গ্লুকোজ তৈরি করে, পুরোটা না, আংশিক। কয় অণু, 2 অণু গ্লুকোজ। এই মুখ্য বিয়ে পড়ে লালা রসের মধ্যে প্রোটিন পরিপাককারী এনজাইম নাই, লিপিড পরিপাককারী এনজাইমও নাই সাধারণত। তাই যেহেতু এনজাইম নাই, মেইন রাসায়নিক প্লেয়ার নাই, এখানে কি হবে, পরিপাক হবে না। সো মুখ বিয়ে পড়ে, মুখের গহ্বরে আলটিমেটলি শর্করা ছাড়া অন্য কিছুই পরিপাক হয় না। বাট তুমি তো বার্গারটাকে চাবাইলা, লালার সাথে মিক্স আপ করলা, ঠিক আছে, টাং বা জিহ্বা দিয়ে মিলাইলা, তারপর কি তুমি এটা গিলবা, গিলে কোথায় পাঠাবা, এই যে অন্ননালীতে পাঠাবা। কোথায়, অন্ননালীতে পাঠাবা। অন্ননালী হয়ে এই যে এখানে একটা দরজা আছে না, কার্ডিয়াক স্ফিংটার, এটা তো স্টোমাকের কার্ডিয়াক এন্ড,
এই যে পাকস্থলী, তারপর এখান থেকে কি পাইলোরাস, পাইলোরিক প্রান্ত, এখান থেকে শুরু হবে কি ডিউডেনাম, ক্ষুদ্রান্ত্র, কই ডিউডেনাম, এই যে, তারপর জেজুনাম, তারপর আইলিয়াম, ঠিক আছে। তারপর শুরু হবে এখান থেকে কি মেড স্টুডেন্টস, এইখান থেকে শুরু হবে আবার বৃহদান্ত্র, এই যে বৃহদান্ত, বৃহদান্ত, এই যে বৃহদান্ত্র, অ্যাসেন্ডিং কোলন, সিকাম, ট্রান্সভার্স কোলন, ডিসেন্ডিং কোলন, ঠিক আছে, সিগময়েড কোলন, এই রেকটাম, এই মলাশয়, ঠিক আছে মাই স্টুডেন্টস। ওকে, তাহলে এখন খাবারটা কোথায় আসলো, ধরো এই যে খাবারের পোর্শন, এই যে খাবারের পোর্শন মাই ডিয়ার স্টুডেন্টস, এটাকে আমরা বোলাস বলছি, যে চাবানো একদম পেস্টের মতো করে তুমি কি পাইলা, বোলাস পাইলে, এটার নাম কি বোলাস। এটা একদম চট করে কোথায় চলে আসলো, স্টোমাকে চলে আসলো। এই স্টোমাকে এসে এখানে কি বলেছিলাম, যে স্টোমাকের অনেক অনেক গ্যাস্ট্রিক গ্রন্থি আছে, ওই গ্যাস্ট্রিক গ্রন্থি থেকে কি খরিত হয়, গ্যাস্ট্রিক জুস খরিত হয়, গ্যাস্ট্রিক জুস। এই গ্যাস্ট্রিক জুসে কি আছে, HCl আছে, এই গ্যাস্ট্রিক জুসে আছে পেপসিনোজেন, পেপসিনোজেন কি প্রোটিওলাইটিক এনজাইম, প্রোটিওলাইটিক এনজাইম। এই HCl পেপসিনোজেনকে সক্রিয় পেপসিনে রূপান্তর করে। এই পেপসিন প্রোটিনের উপর কাজ করে, কার উপর, প্রোটিনের উপর কাজ করে, বাট এই পেপসিন প্রোটিনকে পুরোপুরি ভাঙতে পারে না। মাথা রাখবা, অ্যামাইনো অ্যাসিড, তারপর হচ্ছে ডাইপেপটাইড, ট্রাইপেপটাইড, প্রোটিওজ, পেপটোন, তারপর হচ্ছে তোমার প্রোটিন। তাহলে প্রোটিনের ছোট ভাই কারা, প্রোটিওজ এবং পেপটোন। তো এরা ছোট ছোট অংশে ভাঙা শুরু করবে, কিন্তু একদম সরল রূপে নিতে পারবে না, একদম সরল রূপে যাবে ক্ষুদ্রান্তে গিয়ে। সো প্রোটিনটাকে ভেঙে সে তৈরি করবে প্রোটিওজ, প্রোটিনের ছোট ভাই, প্লাস পেপটোন। বুঝছো, অল্প পরিমাণে অ্যামাইনো অ্যাসিড তৈরি হলেও হতে পারে, বাট ভেরি 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 রেয়ার, ঠিক আছে। এখানে আংশিক পরিপাক হবে। পাকস্থলীতে শর্করা পরিপাককারী এনজাইম নাই, নাই। লিপিড পরিপাককারী এনজাইম নাই, তাই পাকস্থলীতে প্রোটিন বাদে আর কোনো কিছুই পরিপাক হবে না, না না। তাহলে মুখের মধ্যে শর্করা পরিপাক শুরু হলো, পাকস্থলীতে এসে পাকস্থলীর অম্লীয় পরিবেশে গ্যাস্ট্রিক জুসের কারণে কি হলো, প্রোটিন আংশিক পরিপাক হওয়া শুরু হলো, অন্য কোনো উপাদান নয়। তারপর পাকস্থলী হয়ে আবার ধরো খাবারটা নামছে নামছে, এখানে কি আরো পিষ্ট হবে, আরো অম্লীয় হয়ে যাবে, যেহেতু অ্যাসিড আছে। এই অম্লীয় অবস্থাকে বলা হয় কাইম। এই কাইমটা নিয়ন্ত্রিত পথে পাইলোরিক স্ফিংটার হয়ে ডিউডেনামে চলে আসবে। কোথায় চলে আসবে, ডিউডেনামে চলে আসবে। খেয়াল করে দেখি, ডিউডেনামে কিন্তু অন্ত্রের একটা অংশ, এখানে আন্ত্রিক গ্রন্থি আছে, আন্ত্রিক গ্রন্থি আছে। আবার ডিউডেনামের ফাঁকে কে ছিল, এরকম লাল মরিচের মতো কে ছিল, অগ্নাশয় ছিল। অগ্নাশয় থেকে আসে রাসায়নিক পদার্থ, অগ্নাশয় রস, যার মধ্যে আছে অসংখ্য ক্ষারীয়। তোমরা পড়েছো অম্ল ক্ষারকে কি করে, প্রশমিত করে, ক্ষার অম্লকে প্রশমিত করে। এই অগ্নাশয় রসে থাকা ক্ষারীয় দ্রবণ, ক্ষারীয় তরল বাইকার্বনেট এই অম্লীয় পরিবেশটাকে প্রশমিত করে। কেন, কারণ অন্ত্রের মধ্যে অম্লের জায়গা নাই, অন্ত্রের মধ্যে অম্ল থাকলে অন্ত্রের এনজাইমগুলো কাজ করতে পারে না। তাই প্রথম কাজ অম্লকে নিষ্ক্রিয় করতে হবে, নিউট্রালাইজ করতে হবে। আর পরে কি থাকে, অগ্নাশয় থেকে অগ্নাশয়ের বিভিন্ন রকমের খাদ্য পরিপাককারী এনজাইম, এখানে প্রোটিন পরিপাককারী এনজাইম আছে, এখানে শর্করা পরিপাককারী এনজাইম আছে, এখানে স্নেহজাতীয় খাবার পরিপাককারী এনজাইম আছে। আবার খেয়াল করে দেখি, এখানে কি ছিল, লিভার ছিল না, খেয়াল করে লিভার ছিল, এখানে ডট দিয়ে দেখলাম এখানে একটা লিভার ছিল, তাই না। লিভার থেকে পিত্তরস, পিত্তথলি হয়ে, এই যে পিত্তথলি হয়ে কোথায় আসবে, এই যে ডিউডেনামে আসবে, রাইট, ডিউডেনামে আসবে, এটা ডিউডেনামে আসবে। এই ডিউডেনামের যে অংশে অভিন্ন পিত্তনালী এবং অগ্নাশয় নালী মিলিত হয়, ধরো এই পয়েন্টে আসলো, এই পয়েন্টটার নাম হচ্ছে অ্যাম্পুলা অফ ভেটার বা ভেটার অফ অ্যাম্পুলা, ভেটার অফ অ্যাম্পুলা। অ্যাম্পুলা মানে প্রশস্ত জায়গা, অ্যাম্পুলা মানে প্রশস্ত জায়গা, ঠিক আছে। তারপর অন্ত্রের মধ্যে পরিপাক হওয়া শুরু হলো। তাহলে অন্ত্রের মধ্যে আছে আন্ত্রিক গ্রন্থি, এখান থেকে রাসায়নিক পদার্থ, আন্ত্রিক রস যেখানে থাকবে এনজাইম, অগ্নাশয় থেকে অগ্নাশয় রস, আবার এই পিত্তথলি থেকে যকৃত উৎপন্ন হওয়া পিত্তরস, সবাই মিলে অন্ত্রের মধ্যে সব ধরনের খাবার পরিপাক করবে। তার মানে
অন্ত্রে যদি খাবার পরিপাক বলো, অন্ত্রে ওই যে শর্করা থেকে তুমি কি পাবা? গ্লুকোজ পাবা। এখানে ধরো চিনি খাইছো, চিনি মানে সুক্রোজ, চিনি মানে কি? সুক্রোজ। তো সুক্রোজ থেকে তুমি গ্লুকোজ এবং ফ্রুক্টোজ পাবা, ঠিক আছে? কারণ সুক্রোজ তৈরি করতে হলে গ্লুকোজ প্লাস ফ্রুক্টোজ লাগে, অর্থাৎ তুমি যেটা দিয়ে বানাইছিলা ভাইঙ্গা তুমি সেই সরল রূপে যাবা, ঠিক আছে? সে সরল রূপে যাবা। ধরো ম্যালটোজ ছিল, ম্যালটোজ থেকে তুমি 2 অণু গ্লুকোজ পেলা, ঠিক আছে? আচ্ছা, আবার এই ক্ষুদ্রান্ত্রের মধ্যেই প্রোটিন পরিপাককারী এনজাইম থাকবে, যার ফলে এই যে প্রোটিওজ, পেপটোন, ওরা প্রোটিওজ ও পেপটোন, এইখানে একটা প্রধান এনজাইম থাকে যার নাম ট্রিপসিন এনজাইম, যেটা নিষ্ক্রিয় হিসেবে থাকে, মানে ট্রিপসিনোজেন হিসেবে থাকে। পরবর্তীতে এন্টারোকাইনেজ নামক একটা বস্তু তাকে সক্রিয় ট্রিপসিনে রূপান্তর করে, ঠিক আছে? এইটা ধরো তৈরি করলো অ্যামিনো পেপটাইড বা ড্রাই পেপটাইড, ট্রাইপেপটাইড, এগুলো তৈরি করা শুরু করছে। এছাড়াও আছে আরো অনেক ধরনের প্রোটিন পরিপাককারী এনজাইম। সবকিছু মিলিয়ে, ও আমি সরলভাবে লিখছি, বাকি জিনিসগুলো তুমি ওইখানে পড়বা, বাট তোমাকে বেসিকটা দিচ্ছি। অন্যান্য প্রোটিন পরিপাককারী এনজাইম, সবকিছুর মেইন কাজ হচ্ছে একদম সরল গৃহীত রূপ, মানে অ্যামাইনো অ্যাসিডে রূপান্তর করা। এখন বিভিন্ন ধাপ থাকতে পারে, এটা আস্তে আস্তে ট্রাইপেপটাইড, 3টা অ্যামাইনো অ্যাসিড মিলে একসাথে তৈরি হতে পারে, পরে এটাকে ভেঙে 3টা আলাদা আলাদা অ্যামাইনো অ্যাসিড তৈরি করা যেতে পারে। এটা 2টা হিসেবে ভাঙতে পারে, মানে তুমি একটা ওয়াল ভাঙলা, ধরো দেয়ালের ইটগুলা বিভিন্ন অংশে ভাঙতে পারে, একটা বড় পোর্শন ভেঙে দিতে পারে, বা একটা ছোট টুকরা হলে যেখানে 3টা ইট আছে, আরেকটা টুকরা হলে যেখানে 2টা ইট আছে, তখন কি ওই 3টা ইটকে তুমি 3বার ভাঙবা, পরে 3টা ছোট ছোট ইট পাবা, রাইট? 2টা ইট যেখানে ক্লাস্টার করেছিল এখানে 2টা ইট পাবা, অনেকগুলো ছিল সেখানে অনেকগুলো ইট পাবা। ঠিক এই কাজটা হয়, মানে বিভিন্ন অংশে ভাঙে, বিভিন্ন খণ্ডে খণ্ডে ভাঙে, পরবর্তীতে সেগুলোকে আরো ভেঙে একদম সরল রূপে নিয়ে যাওয়া হয়, মানে অ্যামাইনো অ্যাসিড। যদি 2টা অ্যামাইনো অ্যাসিড থাকে তখন আমরা বলি ডাইপেপটাইড। এই ডাইপেপটাইডকে কে ভাঙবে? আমরা বলেছি যার উপর কাজ করে তার নামে শেষে এস যুক্ত করে দিব, ডাইপেপটাইডস। 3টা আছে অ্যামাইনো অ্যাসিড, ট্রাইপেপটাইড, ভাঙতে হলে কি? ট্রাইপেপটাইডস, ঠিক আছে? অ্যামিনো পেপটাইড ভাঙতে হলে অ্যামিনো পেপটাইডস। উদ্দেশ্য একটাই, অ্যামিনো অ্যাসিড পাওয়া। কোথায় হবে? ক্ষুদ্রান্তে হবে। চর্বি কি দোষ করলো না? কোনো দোষ করে নাই। এই চর্বিও এখানে পরিপাক হবে। এই চর্বি বা লিপিড জাতীয় খাবার পরিপাক হয়ে কি তৈরি করবে? ফ্যাটি অ্যাসিড প্লাস গ্লিসারল। এদেরকে কি ভাঙবে তুমি? ভাঙার জন্য কোন এনজাইম লাগবে? লাইপোলাইটিক এনজাইম, বা লিপিডকে ভাঙে নামের শেষে এস যুক্ত করে দিতে হবে, লাইপেজ এনজাইম। লাইপেজ এনজাইম, এটা হতে পারে আন্ত্রিক লাইপেজ এবং অগ্নাশয়ের মধ্যে থাকা প্যানক্রিয়াটিক বা অগ্নাশয়িক লাইপেজ, ঠিক আছে? সো দেখো, ক্ষুদ্রান্তে সব ধরনের খাবারই পরিপাক হয়ে তার সরল রূপে চলে গেছে। তারপর খাবারটা আস্তে আস্তে কোথায় যায়? খাবারটা ধরো এখানে গেল, এই বৃহদান্ত্রে গেল। বৃহদান্তে কি? পানি শোষিত হবে। কি হবে? বৃহদান্ত পানিকে শোষণ করে রাখবে। এই জন্য যত বেশি পায়খানা তুমি লেট করো তত পায়খানা কঠিন হয়, কারণ পানি শোষণ হতে থাকে। এখানে পানি শোষণ হয়, ভাইটামিন শোষণ হয়, এবং যে অপাচ্য বস্তু আছে না, সেগুলাকে আমাদের বৃহদান্তে থাকা অসংখ্য, প্রায় 500 প্রজাতির ব্যাকটেরিয়া, যেগুলো আমরা সিমবায়োটিক বা মিথজীবী ব্যাকটেরিয়া বলি, তারা এটাকে গাজন করে। কি করে? গাজন করে সেখান থেকে অসংখ্য ফ্যাটি অ্যাসিড তৈরি করে, ঠিক আছে? তারপর এইদের গাজন প্রক্রিয়ায় ভিটামিন কে, ভিটামিন B2, ঠিক আছে, বা বি কমপ্লেক্স, এই জিনিসগুলো তৈরি হয়। এবং একটা সময় শেষে এই অপাচ্য অংশগুলা পায়ুপথ হয়ে ডেফিকেশনের মাধ্যমে বের হয়ে যাবে। এই হচ্ছে টোটাল পরিপাক প্রসেস। তুমি যে এই জিনিসটা একটু মাথায় রাখো, এইচএসসি লাইফে তোমার জন্য জিনিসটা ইজিয়ার হবে ইনশাল্লাহ। তাহলে এখানে কি হলো? রাসায়নিক পরিপাক হলো, এবং স্টেশন থেকে স্টেশনে যাওয়ার জন্য ছন্দময় সংকোচন প্রসারণ হলো, যেটাকে আমরা পেরিস্টেলসিস বলছি। এটা বিভিন্ন টুকরা টুকরা হলো, বিভিন্নভাবে মিক্সচার করলাম আমরা, যেটা হচ্ছে যান্ত্রিক পরিপাক, রাইট? আর রাসায়নিক পদার্থ যেমন এনজাইমের মাধ্যমে আমরা ভেঙে টুকরো টুকরো করে একদম সরল রূপে নিয়ে আসলাম, সেটা রাসায়নিক পরিপাক। এই দুয়ে মিলে হচ্ছে যেমন টোটাল পরিপাকটা সম্পন্ন হলো। কিন্তু আরেকটা জিনিস বাকি আছে আমার স্টুডেন্ট, সেটা কি? শোষণ করতে হয় ভাই। এই যে পুষ্টি উপাদানকে এখানে রেখে দিব না, এটা অ্যাবজর্পশন দরকার। এটা কি দরকার? অ্যাবজর্পশন বা শোষণ দরকার। রক্তে যাওয়া দরকার, লসিকাতে যাওয়া দরকার, সেখান থেকে কোষে গিয়ে কোষ যখন রিসিভ করবে, আত্তীকরণ করবে, তখন আমার মেইন পারপাস সার্ভ হবে যে পুষ্টি উপাদান আমি কোষে পৌঁছে দিতে পেরেছি। সো এখন পর্যন্ত আমরা পুষ্টি উপাদান পাইলাম, এখন পুষ্টি উপাদানকে রক্তের মাধ্যমে কোষে পাঠাইতে হবে।
সো প্রথমে আমরা রক্তে পাঠানোর চেষ্টা করি, দ্যাট মিনস হিয়ার কামস দ্য কনসেপ্ট শোষণ। আমরা পরিপাক দেখলাম, এখন পড়বো শোষণ। কি পড়বো মাই ডিয়ার স্টুডেন্টস? শোষণ, শোষণ, শোষণ। আবারও বলছি, এতক্ষণ যা পড়েছি একটু পজ নাও, একটু পজ নিয়ে জিনিসটা আবারও দেখো। এটা কি? পিওর বেসিক। এটা পড়লে যে এইচএসসি পুরোটা কভার হয়ে যাবে নো, বাট এইচএসসি পুরোটা কভার করার জন্য যে এলিমেন্টস তোমার দরকার সেটা তোমার মধ্যে থাকবে ইনশাআল্লাহ। তোমরা হোপফুলি একটু রিফ্লেক্ট করেছো, রিক্যাপ করেছো শোষণ প্রক্রিয়ার আগ পর্যন্ত, রাইট? আমরা পৌষ্টিক নালী দেখলাম, পৌষ্টিক গ্রন্থি দেখলাম, পরিপাকটা কিভাবে হয় সেটা দেখলাম। এখন শোষণ দেখবো, রাইট? শোষণ দেখার জন্য আমরা আবার ওই যে ক্ষুদ্রান্ত্রের গঠন দেখেছিলাম না, সেখানে একটু চলে যাব, তখন হোপফুলি তোমাদের ক্লিয়ার হবে জিনিসটা, শোষণটা কি কি হচ্ছে না হচ্ছে। আমরা এখানে চলে আসো। ওকে, ওয়েট। ওকে, আমরা ভিলাই দেখেছিলাম, মনে আছে? ভিলাই, মাইক্রো ভিলাই। সো ভিলাইগুলা বেসিক্যালি শোষণ করে, খাবারটাকে শোষণ করে, খাবারের পুষ্টি উপাদানগুলা। তো আমরা একদম চলে যাই ইন্টেস্টাইনাল ভিলাই, এই যে। তারপর হচ্ছে মাইক্রো ভিলাই। এখানে ডিটেল ওয়েতে আমরা যেটা দেখতে পাবো, তুমি এইটা যেটা দেখছো এখানে যেটা আছে, এই যে এটা কেটে দেই, এই জিনিসটা হচ্ছে কি? গহ্বর। কি ভাইয়া? গহ্বর। গহ্বরটাকে ওই যে নলের ভিতরে যে ফাঁকা জায়গা, এটা গহ্বর, লুমেন আমরা বলি। সেটা হচ্ছে আন্ত্রিক লুমেন। এটা হচ্ছে আন্ত্রিক লুমেন। খেয়াল করে দেখো, কিছু জিনিসপত্র কন্টিনিউয়াসলি এই গহ্বর থেকে এই যে দেয়াল হয়ে এই যে রক্তনালীতে আসতেছে, এবং এটা হচ্ছে লসিকা নালী, এটা হচ্ছে লসিকা নালী, এটা হচ্ছে রক্তনালী, এটা শিরা, এটা হচ্ছে লসিকা নালী, ঠিক আছে? সো রক্তে এবং লসিকাতে আসতেছে কন্টিনিউয়াসলি। দেখো কিছু জিনিস তারা কি কি পাস করছে, এটা হচ্ছে গহ্বর। মানে এই নালীর মধ্যে তুমি পরিপাক ক্রিয়াটা সম্পন্ন করেছো, সরল অংশে বিভক্ত করেছো জিনিসগুলাকে। তারপর এটা হচ্ছে দেয়াল। কার দেয়াল? অন্ত্রের দেয়াল। তো এই গহ্বর থেকে অন্ত্রের দেয়ালকে অতিক্রম করে রক্তনালীতে আসা অথবা লসিকাতে আসা, এই জিনিসটাকে আমরা বলছি শোষণ প্রক্রিয়া, অ্যাবজর্পশন প্রসেস। এই অ্যাবজর্পশন প্রসেসটা দুই ভাবে হয়, সক্রিয় অথবা নিষ্ক্রিয়। সক্রিয় কখন? যখন শক্তি দরকার হয়, মানে এটিপি দরকার হয়, পড়েছো তোমরা জীবনের শক্তিতে এটিপি, অ্যাডিনোসিন ট্রাইফসফেট, তখন সক্রিয়। নিষ্ক্রিয় কখন? যখন ঘনত্বের গ্রেডিয়েন্টের দিকেই চলে আসে অটোমেটিক্যালি উইদাউট এনি কাইন্ড অফ এনার্জি, রাইট? ওকে, এখন কি কাহিনী হচ্ছে খেয়াল করি। এখানে কার্বোহাইড্রেট মানে গ্লুকোজ, গ্যালাক্টোজ অর্থাৎ মনোস্যাকারাইডগুলো শোষিত হবে, অ্যামাইনো অ্যাসিড শোষিত হবে, এবং ফ্যাটি অ্যাসিড গ্লিসারল শোষিত হবে, রাইট? ফ্যাটি অ্যাসিড গ্লিসারল লসিকার মধ্যে শোষিত হবে, আর কার্বোহাইড্রেট এবং শর্করার যে সরল রূপ গ্লুকোজ, গ্যালাক্টোজ, মল্টোজ এসেট্রা এসেট্রা যা আছে, এবং অ্যামাইনো অ্যাসিড, এরা রক্তনালীর মধ্যে শোষিত হবে। এটা হচ্ছে শিরা, ঠিক আছে? খেয়াল করি, এই যে দেখো এইটা অংশ আসতেছে, এই অংশটা চলে আসতেছে কোথায়? লসিকাতে। এটা হচ্ছে লিপিড, ফ্যাটি অ্যাসিড গ্লিসারল। এটা অনেক কাহিনী হয়, এটা ছদ্মবেশে এটা পাস করতে হয়, যেটা আমরা বলি মাইসিলি ফর্ম করে, ঠিক আছে? দেন কাইলোমাইক্রন ফর্ম হয়, এক্সোসাইটোসিস হয়, অনেক কাহিনী হয়, এগুলো পরবর্তীতে তোমরা পড়বে। বাট আপাতত জেনে রাখো, চর্বি ভেঙে যে ফ্যাটি অ্যাসিড গ্লিসারল হয় সেটা লসিকাতে এসে শোষিত হয়, কিন্তু লসিকা পরে আবার কোথায় যায়? লসিকা পরে আবার তোমার রক্ত সংবহন তন্ত্রের মধ্যেই পতিত হয়, হার্টে চলে যায়। এটা আমরা পরবর্তীতে দেখবো জীবের পরিবহনে। আর বাকি যেটা আছে, যে লাল লাল অংশ দেখতে পাচ্ছ, এবং এটা কি বলা যায়, এটা লাইট কিছু একটা, এই যে সাদাটে অফ হোয়াইট কালার দেখতে পাচ্ছ, এরা হচ্ছে যথাক্রমে কি? যথাক্রমে কার্বোহাইড্রেট এর সরল রূপ এবং প্রোটিনের সরল রূপ, মানে গ্লুকোজ এবং অ্যামাইনো অ্যাসিড, ওরা রক্ততে চলে আসে। এই জিনিসটা হচ্ছে শোষণ প্রক্রিয়া। এই জিনিসটাই কি? টোটালি শোষণ প্রক্রিয়া। তাহলে গহ্বর থেকে দেয়াল পাস করে দেয়ালের লেয়ারে লেয়ারে থাকা রক্তনালী এবং লসিকা নালীর মধ্যে পুষ্টি উপাদানের সরলকৃত রূপ অ্যামাইনো অ্যাসিড, গ্লুকোজ এবং ফ্যাটি অ্যাসিড গ্লিসারলে চলে আসাকে আমরা বলছি অ্যাবজর্পশন। অ্যামাইনো অ্যাসিড এবং শর্করার সরল রূপ শিরার মধ্যে শোষিত হয়, রক্তনালী দিয়ে প্রবাহিত হবে, আর লসিকার মধ্যে শোষিত হবে বা শোষণ হবে কার? ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারলের, মানে চর্বি জাতীয় খাদ্যের সরল রূপের। এটা হচ্ছে তোমার অ্যাবজর্পশন প্রসেস। কি প্রসেস ভাইয়া? অ্যাবজর্পশন প্রসেস। এখন আমরা দেখি অ্যানিমেশনে কি বলে। টোটাল জিনিসটা আমরা দেখানো হচ্ছে কাহিনী। সো আমরা অ্যাবজর্পশন পড়ে ফেললাম, শোষণ পড়ে ফেললাম। এখন তারপরে কি কাহিনীটা হয়? তারপরে যে কাহিনীটা হয় সেটা হচ্ছে, ধরো গ্লুকোজ এটা কোথায় গেল? তোমার লুমেন থেকে দেয়াল ভেদ করে শিরাতে গেল। এই শিরাটা যায় কোথায়? লিভারে যায় বা যকৃতে যায়, সেখান থেকে এটার নাম হচ্ছে তোমার পোর্টাল শিরা। লিভার থেকে হ্যাপাটিক শিরা হয়ে কোথায় যাবে? হার্টে যাবে। হার্ট তো সারা বডিতে রক্ত পাঠায়, তাই না? এই হার্ট থেকে সারা বডিতে সে আস্তে আস্তে প্রত্যেকটা কোষে চলে যাবে, প্রত্যেকটা কোষে চলে যাবে। এই কোষে যাওয়ার আগে কাহিনী হয়, যেমন হার্ট থেকে শুধু পুষ্টি নিলে তো হবে না, পুষ্টিকে যাওয়ানোর জন্য অক্সিজেন দরকার। সো হার্ট থেকে সে ফুসফুসে যায়, তাই না? ফুসফুসে যায়, ফুসফুস থেকে সে পুষ্টির পাশাপাশি, আগে তো পুষ্টি ছিলই, এখন অক্সিজেনটাকে নিয়ে আবার হার্টে আসে। এই হার্ট থেকে মহাধমনী হয়ে সে বিভিন্ন কোষে পৌঁছায় যায়। ঠিক একইভাবে অ্যামাইনো অ্যাসিড সেম পাথওয়ে অনুসরণ করে, সেম সেম। কিন্তু
ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারল, ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারল ও একটা ভিন্ন পাথওয়ে অবলম্বন করে। সে কোথায় যায়? সে চলে যায় লসিকা নালী। এই লসিকা নালীগুলা কিন্তু পরবর্তীতে শিরায় উন্মুক্ত হয়। সো এটা লিভার হয়ে না, ডিরেক্টলি শিরাতে চলে যায়। শিরা হয়ে তারপর ধরো হার্ট, হার্ট থেকে সেটা অক্সিজেনের খোঁজে কোথায় চলে যাবে? ফুসফুসে চলে যাবে। আমরা পড়েছি, আমরা জীবের পরিমাণ আরো ক্লিয়ারলি দেখাবো। ফুসফুস থেকে আবার হার্টে আসবে এবং হার্ট থেকে পরে কোষে চলে যাবে। এইভাবে কোষে যে পৌঁছাইলো এবং কোষ যে গ্রহণ করলো এটাকে বলছে অ্যাসিমিলেশন বা আত্তীকরণ। তাহলে পরিপাক মানে হচ্ছে সরলীকৃত করা, শোষণ করা, আত্তীকরণ করা এবং অপাচ্য অংশ পায়পথে বের হয়ে যাওয়া, সবকিছু মিলে হচ্ছে পরিপাক। ওভারঅল তুমি পরিপাকটা এখন দেখলা, শোষণ দেখলা। শোষণটা কি? এই যে গ্লুকোজটা লুমেন থেকে, কোত্থেকে? লুমেন থেকে, মানে পোস্টিকনালী গহ্বর থেকে শিরায় চলে আসা, শোষণ। তারপর শিরা হয়ে যে কোষে চলে গেল, এটা আত্তীকরণ, কোষ যে গ্রহণ করলো, রাইট? ঠিক একইভাবে ফ্যাটি অ্যাসিড গ্লিসারল লুমেন থেকে লসিকাতে চলে আসলো, অ্যাবজর্পশন হলো, এটা পরবর্তী কোষে চলে গেল, কোষ গ্রহণ করলো, আত্তীকরণ হলো। শোষণ এবং আত্তীকরণ, অ্যাবজর্পশন এবং অ্যাসিমিলেশন, এগুলা হরমোন দিয়ে নিয়ন্ত্রিত হয়। কিছু উল্লেখযোগ্য হরমোন হচ্ছে থাইরক্সিন হরমোন, থাইরক্সিন হরমোন যেটা এই যে প্রক্রিয়াগুলোকে নিয়ন্ত্রণ করে, শোষণ প্রক্রিয়াকে। আর শোষণ কি সক্রিয় হতে পারে, নিষ্ক্রিয় হতে পারে। ওকে, এখন ভাই আমাদের বডিতে এত এত মেকানিজম হচ্ছে। সো এত এত একটা সুন্দর ফিল্ম বললেন, থ্রিলার ফিল্ম, এটা তো একটা ডাইরেক্টর আছে, রাইট? এবং টু বি ফ্র্যাঙ্কলি স্পিকিং সবকিছু ডাইরেক্টর আল্লাহ তাআলা, তাই না? উনি সবকিছু ম্যানেজ করে দিয়েছেন। বাট উনি কিছু লোকজনকে দায়িত্ব দিয়েছেন। লোকজন বলতে আমরা বলতে পারি এজেন্টকে দায়িত্ব দিয়েছেন, যে বডিতে যা কাজ হবে তোমরা এটা সমন্বয় করবা। এই দুইটা এজেন্ট, একটা হচ্ছে তোমার স্নায়ু, মস্তিষ্ক, এরা একটা সমন্বয় করে যার নাম স্নায়বিক সমন্বয়। আর একটা হচ্ছে কেমিক্যাল মেসেঞ্জার যারা আছে, হরমোন, ওরা এক ধরনের সমন্বয় করে, যেটাকে আমরা বলছি রাসায়নিক সমন্বয়। তো তোমরা পরবর্তীতে পড়বা বডির যাবতীয় কাজ দুইভাবে সমন্বয় সাধিত হয়, একটা রাসায়নিক সমন্বয়, একটা হচ্ছে স্নায়বিক সমন্বয়। স্নায়বিক সমন্বয় করে মস্তিষ্ক, সুষুম্নাকাণ্ড এবং অন্যান্য যে স্নায়ুগুলো আছে তারা। আর হরমোনাল সমন্বয় বা রাসায়নিক সমন্বয় করে হরমোন, যেগুলো অন্তঃক্ষরা গ্রন্থি থেকে ক্ষরিত হয়। ঠিক একইভাবে পরিপাকের মতো একটা জটিল প্রক্রিয়া, এরও সমন্বয় হবে। ওর সমন্বয়ও দুই প্রকার আছে, একটা স্নায়বিক সমন্বয়, অনেক জটিল প্রসেস, এটা আমি সবটাই যাচ্ছি না, খুব অল্প করে বলে দিচ্ছি। একটা হচ্ছে তোমার হরমোনাল সমন্বয়, হরমোনাল সমন্বয়, ঠিক আছে মাই স্টুডেন্টস? এই স্নায়বিক সমন্বয় কি হয় খেয়াল করো, তুমি যখন খাবারটা মুখে দাও, মুখে দেওয়ার পরপরই কি লালাক্ষরণ শুরু হয়, ঠিক আছে? এটা একটা রিফ্লেক্স প্রসেস, এটা একটা রিফ্লেক্স প্রসেস। আবার অনেক টক খাবারের কথা ভাবতে থাকলে মুখ থেকে লালাক্ষরণ শুরু হয়, সেটা একটা রিফ্লেক্স প্রসেস। বাট এটা হচ্ছে কন্ডিশন বা সাপেক্ষ রিফ্লেক্স। যে কোনোদিন টক খাবার খায় নাই, সে টক খাবারের নাম শুনলে লালাক্ষরণ করতে পারবে না, লালাক্ষরণ তার হবে না, ঠিক আছে? সো এটা একটা স্নায়বিক প্রক্রিয়া। আবার যখন খাবারটা স্টোমাকে পৌঁছায়, পাকস্থলীতে পৌঁছায়, পাকস্থলীতে আস্তে আস্তে ডিস্টেনশন হয়, ফুলে যায়, যেহেতু থলেতে কিছু একটা ভরছো, রাইট? এই যে ডিস্টেনশন হয়, টান অনুভব করে, সেটা একটা স্নায়ু আছে, ভ্যাগাস স্নায়ু। ওই ভ্যাগাস স্নায়ু হয়ে কোথায় যায় জানো? আমাদের মস্তিষ্কে যায়, মস্তিষ্কে যায়। মস্তিষ্ক দেন একটা খবর পাঠায় যে ঠিক আছে, তোমার এখানে খাবার চলে আসছে, তুমি এখন গ্যাস্ট্রিন হরমোন ক্ষরণ করো। এই যে গ্যাস্ট্রিন নামক একটা হরমোন ক্ষরণ করে। এই গ্যাস্ট্রিন হরমোন, ওই যে বলেছিলাম জুস যেটা পরিপাক করে, এই গ্যাস্ট্রিক জুসকে ক্ষরণ করে। তাহলে দেখো, স্নায়বিক, স্নায়ু কমান্ড পাঠাচ্ছে এবং হরমোনও নিয়ন্ত্রণ করছে, স্নায়বিক সমন্বয়, হরমোনাল সমন্বয়। আবার আরেকটা জিনিস, অবাক করা জিনিস, যে পাকস্থলী বলো বা পৌষ্টিক নালী বলো, অন্ত্র বলো, ওদের নিজস্ব স্নায়ুতন্ত্র আছে, যেটাকে বলা হয় দ্য সেকেন্ড ব্রেইন অফ হিউম্যান বডি। সেকেন্ড ব্রেইন অফ হিউম্যান বডি, এটা কিন্তু পাকস্থলীতে আছে, অন্ত্রের গায়ে গায়ে লেয়ারে লেয়ারে আছে। দুই ধরনের প্লেক্সাস থাকে, দুই ধরনের জালের মতো করে স্নায়বিক অবস্থাগুলো থাকে। ওটা আমরা ওইদিকে যাচ্ছি না, অনেক কমপ্লেক্স জিনিস, এটা পরবর্তীতে পড়বে। মানে দেয়ার আর সাম ওয়ান্ডারফুলি ইন্টারেস্টিং থিংস, ওই ইন্টারেস্টিং থিংস গুলো তোমাকে জানতে হবে, ঠিক আছে? সো যখন এইভাবে ভাববা, থিংস উইল বি ইজিয়ার ফর ইউ, থিংস উইল বি ফান ফর ইউ। নাহলে মনে হবে ধূর সব তো কঠিন, সব মুখস্থ করতে, নো, দিস আর নট রাইট, এই কনসেপ্টগুলো ঠিক না। সো গ্যাস্ট্রিক জুসকে ক্ষরণ করে, ঠিক আছে? আবার কি বললাম, অন্ত্রের মধ্যে তার নিজস্ব স্নায়বিক নেটওয়ার্ক আছে, যাকে আমরা বলছি ইন্ট্রিনসিক প্লেক্সাস। ইন্ট্রিনসিক অন্তর্নিহিত স্নায়ুতন্ত্র আছে কার? পৌষ্টিক নালী, যাকে বলা হয় সেকেন্ড ব্রেইন অফ হিউম্যান বডি, সেকেন্ড ব্রেইন অফ হিউম্যান বডি, ঠিক আছে? সো এই যে একটা কথা আছে না, দ্য ইজিয়েস্ট ওয়ে টু ওয়ান্স হার্ট ইজ টু দ্য স্টোমাক, ঠিক আছে? পেট শান্তি দুনিয়া শান্তি, কারণ পেট যদি তুমি জয় করে ফেলতে পারো, তার হৃদয় জয় করে ফেলছো। সো দ্যার ইজ এ কানেকশন, তাই না? আবার দেখো, তোমার যদি হজম ঠিক মতো না হয়, পায়খানা ঠিক মতো না হয়, মেজাজ একদম হট থাকে, কেমন একটা অবস্থা থাকে সবকিছুতেই। সো দেয়ার ইজ এ কানেকশন, এভরিথিং ইজ কানেক্টেড। আচ্ছা, সো গ্যাস্ট্রিন হরমোন গ্যাস্ট্রিক জুস ক্ষরিত হয়। আবার এই যে পাকস্থলিত হয়ে ডিউডেনামে যাবে খাবারটা, তাই না? ডিউডেনামে পরিপাক হবে, এর মধ্যে আবার অন্যান্য অনেক হরমোন আছে। এর মধ্যে দুইটা হরমোন নিয়ে আমরা একটু জেনে রাখি, একটা সিক্রেটিন হরমোন, একটা কোলেসিস্টোকাইনিন হরমোন, কোলেসিস্টোকাইনিন।
সিক্রেটিনটা কি করে, পাকস্থলীকে এমন একটা সিগন্যাল পাঠায় যে ভাই তুমি আস্তে আস্তে খাবারটা পাঠাও, আমি হজমটা আস্তে আস্তে করতে চাই। আবার এই যে পিত্তথলি থেকে পিত্তরস খরিত হয়, এই রসগুলোকে সে ক্ষরণ করে, যেমন হজমের জন্য রস দরকার। কোলেসিস্টোকাইনিন সেম। প্যানক্রিয়াস বা অগ্নাশয় থেকে রসকে ক্ষরণ করে, অগ্নাশয়ের বৃদ্ধিকে কন্ট্রোল করে, পিত্তরসকে ক্ষরণ করে, পিত্তথলি সংকোচন করে। ঠিক আছে, অর্থাৎ অন্ত্রের মধ্যে পরিপাকটাকে নিয়ন্ত্রণ করছে। আবার অ্যাবজর্পশন হচ্ছে, এই অ্যাবজর্পশনকে নিয়ন্ত্রণ করে ভিলিকাইনিন নামক একটা হরমোন। এই যে ভিলাই অ্যাবজর্পশন করছে, নিয়ন্ত্রণ করবে ভিলিকাইনিন নামক একটা হরমোন। ঠিক আছে, তাহলে দেখো হরমোনাল সমন্বয় আছে, বিভিন্ন হরমোনের নাম বললাম। স্নায়বিক সমন্বয় একটা তো মস্তিষ্ক করতেছে, আর কি নিজস্ব স্নায়ুতন্ত্র আছে, যেটাকে সেকেন্ড ব্রেন অফ হিউম্যান বডি বলা হয়। সো এইভাবে স্নায়বিক এবং হরমোনাল সমন্বয়টা হয়। আবার আমাদের ক্ষুধা লাগে, কিছু কিছু হরমোন ক্ষুধার উদ্রেক করে, যেমন গ্রেলিন, ওটা বেশি থাকলে ওটা খরিত হলে ক্ষুধা লাগে, ওটা মানে পরিপাকটাকে বাড়ায় দেয়। আবার কিছু কিছু হরমোন যারা পরিপাকটাকে কমায় রাখে, স্লাগিশ করে রাখে, তখন ক্ষুধা কম মনে হয়, যেমন ভ্যাসোঅ্যাক্টিভ ইনহিবিটরি পেপটাইড, এটা হচ্ছে ভিআইপি। ঠিক আছে, ওগুলো পরে পড়বে, যাই হোক। তো আমরা বলতে চাচ্ছিলাম যে দেয়ার ইজ এ কোঅর্ডিনেশন, ওয়ান ইজ কন্ডাক্টেড বাই দ্য নার্ভাস সিস্টেম, ওয়ান ইজ কন্ডাক্টেড বাই দ্য হরমোনস। সো এটা হচ্ছে নার্ভাস কোঅর্ডিনেশন, এটা কি হরমোনাল কোঅর্ডিনেশন। সো পরিপাকেরও এই দুই ধরনের কোঅর্ডিনেশন আছে। সো তোমাদের এই ক্লাস থেকে টেক কি, যে ভাই স্নায়বিক সমন্বয় হয়, একটা হচ্ছে মস্তিষ্ক সুষুম্নাকাণ্ড করে বা কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র করে, একটা কি পাকস্থলীর বা অন্ত্রের অর্থাৎ পশ্চিমের নিজস্ব স্নায়ুতন্ত্র আছে, যেটা তার অ্যাবজর্পশন পেরিসেলসিসকে নিয়ন্ত্রণ করছে। ঠিক আছে, ওকে। আর কি হরমোনাল সমন্বয়, এই যে একটা দেখলাম গ্যাস্ট্রিন হরমোন, তাই না? তারপর কি দেখলাম ভাইয়া, তারপর হচ্ছে সিক্রেটিন, কোলেসিস্টোকাইনিন, ভিলিকাইনিন, অনেকগুলো নাম বললেন, সেগুলো হরমোনাল সমন্বয় করে। ইন ডিটেলস কোথায় পড়বো? এইচএসসি তে পড়বো। আমরা বেসিকটা একটু ক্লিয়ার করে নিচ্ছি। তাহলে দেখো আমি যদি একটু রিক্যাপ করি, আমি কাইন্ড অফ পৌষ্টিক নালী দেখলাম, 3D দেখলাম, রাইট? আমরা পৌষ্টিক গ্রন্থিগুলো দেখলাম, লিভার সম্পর্কে আরো ডিটেলস পড়াশোনা করবো কখন, এইচএসসি তে। লিভারটাকে জৈব রসায়নাগার কেন বলা হয়, সব ধরনের কাজ হয় এখানে। মেটাবলিজম মানে বিপাকীয় কাজ হয় এখানে, হরমোন উৎপন্ন হয় এখানে, এনজাইম উৎপন্ন হয় এখানে, পিত্তরস উৎপন্ন হয় এখানে, কাইন্ড অফ বলতে পারো বিভিন্ন জিনিস জমা থাকে, স্টোর করা থাকে, রক্ত জমা থাকে, অনেক কিছু হয় কাহিনী, রক্ত পিউরিফিকেশন হয়, অনেক অনেক কাজ হয়। সো যেটা বলছিলাম, আমরা পুষ্টির গ্রন্থি দেখলাম, পরিপাকটা কিভাবে হয় সেটা দেখলাম, যান্ত্রিক পরিপাক, রাসায়নিক পরিপাক দেখলাম, পরিপাকের যে সমন্বয় সেটা দেখলাম, অ্যাবজর্পশন বা শোষণ দেখলাম, এবং কি আত্মীকরণটা সম্পর্কে আইডিয়া নিলাম। সো ওভারঅল পরিপাক নিয়ে যা জানা দরকার মোটামুটি তুমি জেনে ফেলেছো। এর বাহিরে কিছু কমন জিনিস ছিল তোমাদের বইয়ে, যেমন বিএমআই ছিল এবং বিএমআর ছিল। একটা হচ্ছে বিএমআই ছিল, বিএমআই মানে বডি ম্যাস ইন্ডেক্স। এটা কেন আসে? এখন ধরো তুমি বলবা যে কেউ মোটা কেউ চিকন, কেমনে বলবা? দ্যাট শুড বি আইডিয়াল থিং টু ক্যাটাগরাইজ, রাইট? আচ্ছা, এখন ঝামেলা হচ্ছে, ধরো তুমি বললে যে 50 কেজি বা 60 কেজির উপরে যারা আছে সবাই মোটা। এন্ড নাও দ্য থিং ইজ, যার হাইট 9 ফুট বা 8 ফুট 7 ফুট, তার তো হাড্ডির ওজনে ভাই 30-40 কেজি। সো সে তো 60 কেজির বেশি হলে স্থূল বা মোটা হবে না, অবেস হবে না। তাহলে কি, তখন এটা আছে ক্যাটাগরাইজ করার জন্য অনেক গবেষণা করে তারা বিএমআই বের করলো। বিএমআই মানে কি, তার কোন একটা মানুষের ওজনকে কেজিতে নিয়ে তার উচ্চতাকে মিটারে নিয়ে সেটাকে স্কোয়ার করে ভাগ করে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে বিএমআই। সেটা কি? বিএমআই, বডি মাস ইন্ডেক্স, কেজি মিটার ইনভার্স 2। তাহলে হাইট ওয়াইজ কিছু রেঞ্জ চলে আসে, যে এই হাইট হলে তার এত কেজি ওজন দরকার, তাহলে ভালো। এর বেশি হলে সে স্থূল, এটা ক্যাটাগরিজ আছে, স্থূল লেভেলে 1, 2, 3, আরো বেশি। ঠিক আছে, আচ্ছা। আর এর কম হলে সে আন্ডারওয়েট। সো এই যে একটা ক্যাটাগরি, সেটা হচ্ছে বিএমআই। আমি ক্যাটাগরিগুলো এখন লিখছি না, এখন তোমার মুখস্থ করা দরকার নাই, পরবর্তীতে পড়ে, বাট জেনে রাখো বিএমআইটা কি এবং কেন বিএমআইটা দিছি। কারণ আমি তো স্পেসিফিক কোনো ওজন দিতে পারতেছি না ভাই। সো বডি হাইটের সাথে সামঞ্জস্য রেখে আমি একটা ওজন নির্ধারণ করে দিতে পারি, একটা রেঞ্জ নির্ধারণ করে দিতে পারি, যে এর মধ্যে থাকলে ওকে, এর বেশি হলে কি ভাই স্থূল হয়ে গেছে, এবং এটা ধাপে ধাপে বাড়তে পারে, এর কম হলে আন্ডারওয়েট। ঠিক আছে, এই বিএমআই অনেক কারণেই বাড়তে পারে। ধরো কেউ অনেক সিডেন্টারি লাইফস্টাইল লিড করে, কাজকর্ম করে না, তখন দেখবে খাবে দাবে সব এর মধ্যে থাকবে, মেটাবলিজম হবে না, বার্নিং হবে না, তার ওজন বাড়বে, তার বিএমআই বাড়বে, সে আস্তে স্থূলতার দিকে যাবে। স্থূলতা মানে কি? বিভিন্ন রোগ প্রতিরোধের ক্ষমতা কমে যাওয়া, বডি ইমিউনি সিস্টেম কমে যাওয়া, এবং রোগ হয় কার্ডিওভাস্কুলার ডিজিজ, হার্টের ডিজিজ, ব্রেনের ডিজিজ, ঠিক আছে, রক্তনালীর ডিজিজ, ডায়াবেটিস ইত্যাদি, তাই এখানে বাসা বাঁধবে। ঠিক আছে, তোমরা আরেকটা পড়বা বা পড়ার কথা ছিল পড়ো নাই, সেটা বিএমআর। এটা হচ্ছে বেজাল মেটাবলিক রেট। এটা কি? ধরো তুমি কোনো কাজ করছো না, তুমি একদম ঘুমায় আছো, তবুও তোমার বডিতে একটা অসম্ভব লেভেলে কর্মযজ্ঞ চলছে, হার্ট পাম্প করছে, রক্তনালী সংকোচন প্রসারণ হচ্ছে, ফুসফুস সংকোচন প্রসারিত হচ্ছে, বডির কোষগুলা কাজ করছে, দ্যাট মিন্স ট্রেমেন্ডাস অ্যামাউন্ট অফ ওয়ার্ক ইজ গোয়িং অন। তখন কি শক্তির দরকার হয় না? তখন শক্তির দরকার হয়। দ্যাট মিন্স বডি যখন একদম রেস্টিং স্টেটে থাকে, তখন মিনিমাম যে এনার্জিটা দরকার হয় বডির স্বাভাবিক কাজকর্ম চালানোর জন্য, সেটা হচ্ছে বিএমআর, বেজাল মেটাবলিক রেট। এটা লিঙ্গ ভেদে, বয়স ভেদে, কারো লাইফস্টাইল ভেদে ভিন্ন হতে পারে। এটা ক্যালকুলেশনের একটা ফর্মুলা আছে, যেটা এইচএসসি তে নাই, তাই আমি দেখাচ্ছি না। এসএসসি তে ছিল, যেহেতু এসএসসি শেষ, ওই ফর্মুলা আমি দেখাচ্ছি না, নট রিকোয়ার্ড রাইট নাও। জাস্ট কনসেপ্টটা তোমাকে বলে রাখলাম, বিএমআর কি।
বেজাল মেটাবলিক রেট, ঠিক আছে? অর্থাৎ রেস্টিং স্টেটে একদম বিশ্রামরত অবস্থায় যে পরিমাণ শক্তি দরকার হয়, যে মিনিমাম শক্তির দরকার হয় বডি যাবতীয় কাজকর্ম চালানোর জন্য, যেটা লিঙ্গ ভেদে, বয়স ভেদে, কারণ লাইফস্টাইল ভেদে চেঞ্জ হতে পারে, ভ্যারি করতে পারে, ঠিক আছে? এবং সেটা ডিমান্ডটা ইনক্রিজিং এবং ডিক্রিজিং হয়, ভ্যারি করে। তো ওভারঅল বলতে পারো ব্যাক টু বেসিক্স ক্লাসের পরিপাক বা তোমাদের এতে ছিল এসএসসিতে খাদ্য পুষ্টি ও পরিপাক, ওইটার একটা শর্ট রিভিউ, যেটার উপর ভিত্তি করে এইচএসসির পরিপাক ও শোষণ চ্যাপ্টার, প্রাণীবিজ্ঞানের চ্যাপ্টার 3 তুমি ভালো করে পড়তে পারবে ইনশাল্লাহ। সবাই বলছি ক্লাসগুলো ভালো করে করো, তোমার জন্য খুব পেইন হবে না এবং ক্লাসে বোরিং ফিল করবে না। এখন দেখো তুমি বার্গার খাইছিলা, এই বার্গারের জার্নি তোমার বডিতে কি কোষে চলে গেছে, গ্লুকোজ রূপে, অ্যামাইনো অ্যাসিড রূপে, ফ্যাটি অ্যাসিড গ্লিসারল রূপে। তো এটা কিন্তু এমনিতে এমনিতে হচ্ছে না, ইটস কমপ্লেক্স প্রসেস। এখানে ফিজিক্সের কাজ আছে, এখানে কেমিস্ট্রির কাজ আছে, তাই না? এখানে স্নায়বিক নিয়ন্ত্রণ আছে, এভরিথিং ইজ দেয়ার। সেইভাবে পড়তে হবে, মিলিয়ে মিলিয়ে পড়তে হবে, তখন তুমি বায়োলজি পড়ার এসেন্সটা বুঝতে পারবে। সো নেক্সট ক্লাসের জন্য স্টে উইথ মি এবং কিপ শেয়ারিং উইথ আদার্স। দেখা হবে নেক্সট ক্লাসে, নেক্সট এপিসোডে ব্যাক টু বেসিক্সের। আসসালামু আলাইকুম।